নিয়াচং থানা পোড়ানো বা পুলিশ সন্তোষ সাহাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছিলেন, সেটা তারাই করেছিলেন, এই যে বলছেন, তারা কি আসলে এখান থেকে দায়মুক্ত হয়ে? ওনারা জুলাই আগস্টে যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সময় যে ইনসিডেন্ট গুলো হয়েছে, সেই ইনসিডেন্টের দায় মুক্তি হবে। শহীদ ওসমান হাদির ভাইকে, জনাব ওমর হাদি, তাকে পোস্টিং দেয়া হয়েছে। ওনার লাইফে বড় রকমের থ্রেট ছিল, ওনাকে সিকিউরিটি ইনশিওর করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে। এটা কি লাশকে ক্যাশ করার কোনো একটা পদ্ধতি কিনা? শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি যিনি করতে গেলেন, তিনি বলেছেন, যিনি পড়েছেন, তিনি বলেছেন যে তার এটি আসিফ মাহমুদের সম্পৃক্ততা ছিল। কংক্রিট এভিডেন্স ছাড়া একটা গভর্নমেন্ট কখনো, একটা অভিযোগ উঠলে তো দুদক স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃপ্রণোদিতভাবে তো, অভিযোগের মধ্যে যদি কিছু না থাকে, তা একটা হয়রানিমূলক কথাবার্তা করা। সরকারের ভেতরেই একজন উপদেষ্টা, সাদা চুলের উপদেষ্টা, তিনি তার মধ্যে একটা তালেবানাইজেশন, দেশকে তালেবানাইজেশন, এর চেয়ে ভয়ঙ্করতম কথা, এটা বাইরে হইলে এটা লিটিগেশন হতো, কেস হতো। এটা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বলছেন বাংলাদেশ হতে দিতে চায় না নেপালকে। বিহারিদেরকে কচু কাটা করা হয়েছে, ওদের রিপোর্ট অনুযায়ী 1000 বিহারিকে মারা হয়েছে। সেই রিপোর্টটার উপরে আপনি ভরসা করছেন, আর বর্তমানে যে রিপোর্টগুলো আসছে শেখ হাসিনা লগি বইটা দিয়ে এনে নিজে মব তৈরি করে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছেন। মব এগুলো হয় না, এগুলো কি মব ছিল না? নিশ্চয়ই মানে সাধ্যাতিক চেষ্টা করেছি যাতে মবকে কন্ট্রোল করা যায়। এবং আবার অনেক ক্ষেত্রে অভিযোগ এরকম যে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। আপনি বলছেন মিথ্যা কথা। এই দুটো লেন্স কি আসলে ভিন্ন? কারণ এখন যারা জার্নালিজম করছেন তারা এরকম সমালোচনা করছেন, কিন্তু সরকারি থেকে আপনি যে লেন্সে, অনেকগুলো টার্ম শুনি, বিশেষ করে একটা তো খুব শোনা যায়, শুনতে খারাপ লাগে, ডাস্টবিন শফিক বলে অনেকে আপনাকে। মানে আর হাসিনা তো ডাস্টবিন তো খুব, আমি যে কাজটা করেছি খুব ক্ষুদ্র কাজ, আরো বড় কাজ করা উচিত ছিল। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করছে সরকার, জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলী থেকে অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হবে। গণঅভ্যুত্থান শেষ হয়েছে 24-এর 5ই আগস্ট, কিন্তু দায় মুক্তির সময়কাল 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত কেন? অভ্যুত্থান পরবর্তী বা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত অপরাধ ব্যতীত অপরাধের দায়মুক্তি না থাকলেও কেন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগের বিচার তো পরের কথা, তদন্তও হয় না? জুলাই নেতৃত্বের অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেলেও তা চোখেও পড়ে না সরকারের কোনো প্রতিষ্ঠানের। অপরদিকে আয়ের সাথে সম্পদের অসঙ্গতির অভিযোগ এনে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ঠিকই মামলা করে দুদক। প্রথম আলো ডেইলি স্টারে হামলা সরকার হতে দিয়েছে। সাংবাদিক নুরুল কবিরের এমন অভিযোগকে ডাহা মিথ্যা বলে মন্তব্য করে প্রেস সচিব প্রমাণ দেখাতে বললেও কেন প্রকাশ্যে উস্কানিদাতা শিবির নেতা বা প্রবাসী অ্যাক্টিভিস্টদের দেখে না সরকার? মেয়াদের একেবারে শেষে এসে নিজেদের কতটা সফল মনে করে অন্তর্বর্তী সরকার? এসব নিয়ে আলোচনায় অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পাওয়াটা একটা দারুণ ব্যাপার, কারণ আপনি বেশ অপ্রিয় প্রশ্ন স্বাচ্ছন্দ্যে সেগুলো উত্তর করেন বা রিপ্লাই করেন। আমি আসলে বেশ কয়েকটা বিষয়ে কথা বলবো। শুরুতে একটু আসি যে সরকার দায় মুক্তি, জুলাই যোদ্ধাদের জন্য দায় মুক্তি অধ্যাদেশ যেটি জারি করছে, সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখলাম মাননীয় আইন উপদেষ্টা তিনি যখন বলছিলেন, আপনিও ছিলেন সেখানে, যে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত এই অধ্যাদেশ মানে দায় মুক্তি দেয়া হচ্ছে। আমাকে একটু বলবেন যে 31 আগস্ট পর্যন্ত কেন দেয়া হলো? মানে অভ্যুত্থান তো শেষ হলো 5ই আগস্টে। এটা আপনি যদি 1971-এ দেখেন, সেই সময়ও যখন দায়মুক্তির যেটা দেওয়া হয়েছিল, সেটা সম্ভবত 1972 29 ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল। তো যুদ্ধ তো শেষ হয়েছিল 16ই ডিসেম্বর, কিন্তু এটার যে রেশ ধরে একদম এটার 29 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে দেওয়া হয়েছিল। এখানেও এটার একটা রেশ ছিল, বাট অবভিয়াসলি আমরা উই আর লুকিং ইনটু ইনসিডেন্ট রিলেটেড টু জুলাই বিপ্লব নিয়ে। ওই জুলাই বিপ্লব রিলেটেড ইনসিডেন্টকে এইখানে দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু জুলাই মানে বিপ্লব রিলেটেড ইনসিডেন্ট, আপনাদের মানে আসিফ নজরুল বলছেনও যে জুলাই গণঅভ্যুত্থানকারীদের
এটা শুধুমাত্র গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে। গণ অভ্যুত্থান মানে আগের প্রশ্নের সাথে এটি একই রকম, যে গণ অভ্যুত্থান তো শেষ হয়ে গেল এবং রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে, এবং রাজনৈতিক প্রতিরোধ বলতে কী বোঝাচ্ছে সেটাও তিনি বলে দিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। ফ্যাসিস্ট সরকার তো পতন হয়ে গেল 5ই আগস্ট, মানে তাহলে কার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ তখন যে হচ্ছে? কোনো বিপ্লবেরই একটা থাকে, তো রেশ থাকে, সেই রেশকে সামনে রেখে এটা করা হয়েছে। এটা নাথিং আনইউজুয়াল। এটা আপনি যদি আরো অন্যান্য দেশে বিপ্লব দেখেন, যে সমস্ত দেশে এই ধরনের দায় মুক্তির আইন এসছে, একদম স্পষ্টভাবে এগুলো আছে, তেমন কিছু নেই। কেননা আপনি ভাবছেন যে বিপ্লব তো শেষ হয়ে গেল 5 তারিখ, কিন্তু তার রেশ তো থেকে যায় অনেকগুলো। সেই রেশ কি এখনো কেটেছে? কারণ এখনো তো শুনি পুলিশ নাকি ট্রমা আছে, এখনো পুলিশ নর্মাল হয়ে ওঠে নাই। এটা পুলিশের বিষয়। আমরা ওই জুলাই অগাস্টে, এটা তো একটা দায়মুক্তি, একটা আইনের বিষয়। আইনের যে মধ্যে যে টাইম স্পেন্ড, সেইটাকে চিন্তা করা হয়েছে। জি। আম, তাহলে আসলে মানে শব্দগুলো একটু কনফিউজিং বলেই মনে হয়, কারণ অভ্যুত্থান না, না, কালে, কোনো কনফিউজিং না। অভ্যুত্থান কালে বলতে তো অভ্যুত্থান 5ই আগস্টে শেষ হলো। না, এটা অভ্যুত্থান কালে আপনি এখন ঠিকই আমাদের মহান মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 16ই ডিসেম্বর। তো তারপরেও আপনার দায়মুক্তি 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কেন দেওয়া হলো? কিন্তু এটার এটা একটা কি আসলে খুব যৌক্তিক? মানে এতদিন পর্যন্ত একটা সরকার গঠিত হলো, সেই সরকারের উপর এত আশা ভরসা নিয়ে একটা সরকার এসে গেল, তারপরে সেই সরকার থাকাকালীনও এরকম ঘটনা ঘটবে এবং সেগুলোর দায়মুক্ত হয়ে যাবে, এটা কি আসলে খুব যৌক্তিক? না, এটা সরকার তো ইয়েতেও তো সরকার গঠন ছিল 18ই ডিসেম্বর থেকেই তো বাংলাদেশ গভর্নমেন্ট 1971 থেকে কাজ করছে। আপনার কি বাট মনে হয় ওইটার যে একটা সেই সময় যেই অপরাধগুলো হয়েছে, যে লুণ্ঠন বা হত্যাকাণ্ডের ঘটনাগুলো হয়েছে, সেটা যৌক্তিক ছিল? মানে ইভেন তখনও যেটি হয়েছে, কোথায় লুণ্ঠন হয়েছে? মানে মুক্তিযুদ্ধের পরে হয়নি? মুক্তিযুদ্ধের পরে তো এরকম ঘটনা ঘটেছে, অনেক অনেক অরাজকতা ঘটেছে তো। না, মুক্তিযুদ্ধের পরে অনেক কিছুই ঘটেছে, বাট আমরা তারপর তো যখন আপনি দায় মুক্তি দিবেন, তখন তো আপনার একটা কাট অফ টাইম আপনার চিন্তা করতে হয়, যে আপনি কতটুকু, এটা রেশ কতক্ষণ ছিল। So, জি। ওইটা চিন্তা করে তখন যারা আইন ফ্রেম করেন, তারা সেইভাবে তাদের আইনটাকে প্রিপেয়ার করেন। জি, জি। আমি এটাই প্রশ্ন করছিলাম যে সেই কাট অফ টাইম কেন 5ই আগস্ট পর্যন্ত না? কারণ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে 8ই আগস্ট পর্যন্ত ছিল। 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সময় ছিল। তারপরে সেটা বেড়ে 31শে আগস্ট, মানে 31শে আগস্টে এসে কি হলো? তখন থেকে তারপরের ঘটনার দায়মুক্ত না কেন? এরপরে তো আমরা মনে করছি যে এটার আর রেশ নাই, যা আছে সেটা অলরেডি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং। তারপরে ওই ধরনের আর জুলাই রিলেটেড ইনসিডেন্ট আমরা তেমন একটা দেখছি না এই আগস্টের পরে। আচ্ছা। জি, এটা আপনার ব্যাখ্যা। এখন আসলে দায় মুক্তি বলতেও একটু কি বোঝায় সেটাও আপনার কাছ থেকে একটু শুনি। যেমন ধরেন যেটি মাহদি হবিগঞ্জে পুলিশের গিয়ে হুমকি মতো করেই বলছিলেন, আসামি ছাড়াতে গিয়ে তিনি বলছিলেন যে হবিগঞ্জে যেই বানিয়াচং থানা পোড়ানো বা পুলিশ সন্তোষ সাহাকে মেরে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছিলেন, সেটা তারাই করেছিলেন। এই যে বলছেন, তারা কি আসলে এখান থেকে দায়মুক্ত হয়ে যাবেন? এগুলোর জন্য কোনো বিচারের কোনো জায়গা আর আসবে না? এটা জুলাই অগাস্টের রিলেটেড যদি ইভেন্ট হয়, অবশ্যই দায়মুক্ত মানে হবেন। আপনি কি ব্যাখ্যা তারা করবেন এটা কি সেই ইভেন্ট? যেগুলোতে ছিলেন, হ্যাঁ। আপনার কি মনে হয় এটা কি সেই রিলেটেড ইভেন্ট? এইটা তো সেই দিনের ঘটনা তো আমি বলছি না। আমি বলছি যে ওনারা জুলাই অগস্টে যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সময় যে ইনসিডেন্ট গুলো হয়েছে, সেই ইনসিডেন্টের দায় মুক্তি হবে। জি। মানে এর এই মধ্যে সেদিন কি হয়েছে সেটা আমার বিষয় না। কিন্তু মানে এইরকম ঘটনারই তো কিছু না কিছু, কোনো না কোনো ঘটনারই তো দায়মুক্তি। দায়মুক্তি আসলে কোনগুলোর হবে একটু বুঝবার চেষ্টা করছি। মানে ওই পুলিশের যে পরিবার, তারা কি মামলা করতে পারবে? তার যে একটা মানে অভ্যুত্থানের 3 মাস পরে একটা বাচ্চা হয়েছে বা 10 মাস আগে তার বিয়ে হয়েছে, অভ্যুত্থানের 10 মাস আগে, তার পরিবারের যে সদস্যরা আছেন বা তার বাবা-মা, তারা কি মামলা করতে পারবেন এই ঘটনায়? নাকি পারবেন না? এটার জন্য একটা তাদেরকে এটার জন্য একটা মেজার রাখা হয়েছে। তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যেতে পারবেন, যে তাদের এই কমপ্লেন করতে পারবেন। বাট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও এই জিনিসগুলো তাদের আওতায় নিয়ে তারা তাদের মতো করে দেখতে পারবেন। আচ্ছা, পুলিশের কাছে এই মামলা করতে পারবেন না তারা? না, এটা এনএইচআরসি এটা বিষয়। আচ্ছা।
মানে সাধারণ মানুষ কি বুঝবে কখন কোথায় যেতে হবে? না, কেন বুঝবে না? একটা লতে স্পষ্ট ভাবে লেখা থাকলে কেন বুঝবে না? আচ্ছা, একটু আসি যে আহ, আমরা দেখলাম যে শহীদ ওসমান হাদির ভাইকে, জনাব ওমর হাদি, তাকে পোস্টিং দেওয়া হয়েছে যুক্তরাজ্যের আম, সহকারী সহকারী কি যেন পোস্টার কথা মনে করতে পারছি না, খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাকে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আসলে কিভাবে দেয়া হলো? অনেকেই একটা সমালোচনা করছেন, এমনকি ইনকিলাব মঞ্চের মধ্য থেকেও সমালোচনা আসছে যে এটা কি লাশকে ক্যাশ করার কোনো একটা পদ্ধতি কিনা, বা এটা আন্দোলন দমানোর জন্য কোনো একটা পদ্ধতি কিনা। আসলে আপনি একটু কি ব্যাখ্যা করবেন যে কেন তাকে এই পদে পদায়ন করা হলো? প্রথম কথা যে আমি এই পুরো এই কালকে যেই নিউজটা হলো, এটা আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, ফিরলাম। আমি পুরো নিউজটা এখনো ভালো মতো জানি না। আগে আমার জেনে নিতে হবে যে আসলে এই ঘটনাটা ঘটেছে কিনা। হ্যাঁ, যে ওনাকে সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফেসবুকে যেগুলো চলে সেগুলোর উপর অনেকে রিপোর্ট করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা একটা ফেক ডকুমেন্ট ছিল। এটা হতে পারে। বাট আমার যেটা জানা, যদি এটা হয়ে থাকে তো হোয়াই নট, গভর্নমেন্ট তো এটা করতেই পারে। আর ওনার লাইফে থ্রেট ছিল, ওনার লাইফে বড় রকমের থ্রেট ছিল। উনি ওনাকে সিকিউরিটি ইনশিওর করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে ছিল। জি, সেই দায়িত্বর জন্য তাকে এই পদে পদায়ন করা, মানে এই পদের জন্য কি কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না, নাকি যে কাউকে লাইফের থ্রেট থাকলে তাকে পাঠানো, মানে সেটা একটা যোগ্যতা? মানে এরকম ইনস্ট্যান্স আমাদের আছে, এর আগে তো অনেক অনেক এরকম ঘটনা ঘটেছে তো। জি, ইনস্ট্যান্স তো আসলে অনেকই আছে। ইনস্ট্যান্সটা ভালো না খারাপ সেটাই না এখন প্রশ্ন, যে না আহ, না, অবশ্যই তাকে একটা লোকের যেখানে উপর দেওয়া হচ্ছে তাকে কি যোগ্যতার একটা বলে দেওয়া মানুষের হচ্ছে? যে উপরে যদি লাইফের থ্রেট থাকে, তাকে তাকে সিকিউর করা, তার বাংলাদেশ না ওই বাইরে হোক, যেইভাবেই হোক, তাকে সিকিউর করা গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকে। আর তাদের ফ্যামিলিতে একটা এমন একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, একজন শরীফ ওসমানের একটা 31-32 বছরের ছেলেকে মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে। তো ফলে পুরো ফ্যামিলি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকে যদি এটার মাধ্যমে, তার এই পোস্টিং এর মাধ্যমে ওনার এক ধরনের বলবো যে ট্রমাটিক একটা ট্রমার থেকে উনি একটু মুক্ত হবেন। এটা কি একরকম, মানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম স্লোগানটা ছিল কোটা না মেধা, মেধা মেধা, সেটা কি এখন কোটায় চলে যাচ্ছে, যে ভাই কোটায় তিনি আসলে যাচ্ছেন, বা এর আগেও না, যারা কেন অনেকেই ভাই কোটা কোটায় হবে? আসলে সুবিধা এটা এটা পেয়েছেন? হচ্ছে, এটা তার পাশে দাঁড়ানো। আমরা কি বৈষম্য বিরোধীতে যারা আন্দোলন করেছেন, যাদের ফ্যামিলি, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা কি দিচ্ছি না? একটা তাদের পাশে কি গভর্নমেন্ট দাঁড়ায়নি? অবশ্যই দাঁড়িয়েছে। তো সেই জন্য এটাকে যারা ওইভাবে দেখছেন তারা আসলে খুবই ন্যারো মাইন্ড থেকে দেখছেন। জি, বাট এটা তো আমাদের এটা দেখতে হবে যে তার ভয়াবহ একটা ঘটনার শিকার তাদের ফ্যামিলি। সেই বিষয়টা গভর্নমেন্টের কিন্তু এটা কি একটা অবশ্যই গুরুত্বপূর্ণ চিন্তায় কাজ ছিল। না? মানে জাস্ট ট্রমার শিকার তিনি তিনি এই কাজের জন্য কোনো বিশেষ যোগ্যতার কি প্রয়োজন হয় না? না, ওনার তো কিছু যোগ্যতা আছেই, না হলে কি আর এটা দেওয়া হতো? আর আরেকটা হচ্ছে যে এই পুরো বিষয়টা তো সব দিক থেকে চিন্তা করে এই কাজটা করা হয়েছে। আচ্ছা। কোনো বৈষম্য বিরোধী কোনো কাজ করা হয়নি। আর এটা মনে রাখতে হবে যে উনি খুবই খুবই তার উপরে অনেকগুলো থ্রেট আছে, হুম। তার জীবনের প্রতি হুমকি আছে। হ্যাঁ, তিনি কিন্তু বলেছিলেন, মানে হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেছিলেন যে সরকারকে উদ্দেশ্য করে, যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটা নিয়ে মানে নির্বাচনকে বানচালের জন্য ইস্যু তৈরি করছেন, এরকম একটা অভিযোগ তিনিও করেছিলেন। কেন আসলে সরকারের দিকে আঙুল? এমনকি ইনকিলাব মঞ্চের আরও যারা আছেন তারাও বলছেন যে তিনি বাংলাদেশেই আছে খুনি, এবং তাকে ক্রস ফায়ারের চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য। মানে সরকারের প্রতি এরকম অনাস্থা কেন জানাচ্ছেন তারা বিচারের ব্যাপারে? এটা এটা ইমোশনাল হয়ে অনেকে অনেক কথা বলেন। এটা এমন কিছু না। ইমোশন হলে তো অনেক কথাই আসে। আর যেহেতু সরকার এই পুরো বিষয়টাকে, সরকারকেই তখন অনেকে সামনে পায়, সেই জন্য সরকারকে দেখে অনেকে অনেক কথা বলেন। বাট আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। শরীফ ওসমান হাদির কারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তাদের অবস্থান এখন কোথায়, তাদের 17 জনের এগেনস্টে চার্জশিট হয়েছে, পুরো জিনিসটা। এবং এই পুরো জিনিসটা
একদম ট্রান্সপারেন্টলি বলা হয়েছে। পুলিশ তাদের মতো করে প্রেস কনফারেন্স করেছে, আমাদের হোম মিনিস্টার প্রেস কনফারেন্স, হোম অ্যাডভাইজার প্রেস কনফারেন্স করেছেন। তো এখানে তো আসলে কোনো ধরনের কোনো লুকানোর তো কোনো কিছু নাই। তারাও এখন আমরা জানি যে তারা কনভিন্স। তাহলে এখনো তো আন্দোলনের কথা বলছেন, এমনকি বলছেন যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি হতে পারে, সংসদ ভবন ঘেরাও করা হতে পারে, এমন কথাও তো তারা বলছেন। মানে ইনকুলাব মঞ্চ এটা বলতেই পারেন, তারা তাদের আন্দোলনকে জারি রাখছেন। হ্যাঁ, এটা এটা কি যৌক্তিক আন্দোলন নাকি অযৌক্তিক আন্দোলন? আমি যৌক্তিক অযৌক্তিক কি বলবো না, এটা তারা ভাবছেন যে এটা তাদের জারি রাখতে হবে, সেই জন্য তারা এটা করছেন। জি, মানে সরকার কি কোনো আম, এখানে কোনো চাপের কোনো অজুহাত সরকারও নিতে চায় কিনা? যেমন ধরেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণাটা আসলো, তখন আগে আমরা শুনেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। কিন্তু দেখলাম হাসনাত আবদুল্লাহ একজনকে নিয়ে তিনি চাপ প্রয়োগ করলেন, যমুনা ঘেরাওয়ের কথা বললেন, এবং বেশ মানে চাপে পড়ে সরকার তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করলো। এরকম কোনো চাপ আসলে তৈরি করছে কিনা ইনকিলাব মঞ্চ, বা সামনে করতে না, পারে কিনা? না, গভর্নমেন্ট চাপের কোনো বিষয় নেই। গভর্নমেন্ট পুরোপুরি নির্বাচন আয়োজনে ব্যস্ত, নির্বাচন সামনে এসছে, সেটা নিয়ে গভর্নমেন্ট তার সমস্ত কাজ করছে। আচ্ছা, নির্বাচনের প্রসঙ্গ যখন একটু বলছেন তখন একটু আর ওসমান বিন হাদির বিষয়ে যা যা ইনভেস্টিগেশন সেগুলো কন্টিনিউ আছে। এইখানে যারা যারা জড়িত ছিলেন সবাইকে আইনের সম্মুখে করাটা এটা আমাদের একদম বড় দায়িত্ব। সেই কাজগুলো পুলিশ করছে, সিকিউরিটি ফোর্সেস অন্যান্য করছে, ইন্টেলিজেন্স এজেন্সির যারা মেম্বার আছেন তারা করছে। জি, কিন্তু কিন্তু কেন যেন আপনাদের এই কোনো পক্ষের উপরে ইনকিলাব মঞ্চ বা শহীদ ওসমান হাদির ভাইও এতদিন বলেছেন যে তারা বিশ্বাস করতে পারছেন, এখন হয়তো বিশ্বাস করতে পারেন কিনা, মানে পদায়নের পরে সেটি আবার দেখার বিষয়। একটু এই প্রসঙ্গেও আসি, আপনি ভোটের প্রসঙ্গে বলছিলেন গণভোটের পক্ষে সরকার বেশ জোরে সোরেই এখন মোটামুটি প্রচারণা চালাচ্ছেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এবং জুলাই সনদের উপর ভিত্তি করেই গণভোট হচ্ছে। এই জুলাই সনদ যে কেন গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ এটি মাননীয় প্রধান উপদেষ্টা সনদ হওয়ার আগেও বলেছেন, পরেও বলেছেন। কিন্তু আমি এটি জিজ্ঞাসা করতে চাই যে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যারা আসলে এটি নিয়ে দাবি করেছে, কথা বলেছে, সেই এনসিপি, যাকে প্রধান উপদেষ্টা যেই দলটির পরামর্শক বা একরকম পৃষ্ঠপোষকতাও করেছেন দলটি গঠনের সময়, তাদের প্রসঙ্গে খুব ইতিবাচক বলেছেন, প্রধান তিনটি দলের মধ্যে একটি দল হিসেবে সবসময় এনসিপিকে কাউন্ট করা হয়েছে, সেই দলটি কেন স্বাক্ষর করলো না? না, স্বাক্ষরটাই তো আর মূল না। স্বাক্ষর খুবই একটা এই এত বড় 9 মাস ধরে যে কর্মযোগ্য হয়েছে তার একটা ছোট একটা পার্ট হচ্ছে স্বাক্ষর। যে স্বাক্ষরের আগের ঘন্টা পর্যন্ত, লাস্ট মোমেন্ট পর্যন্ত যে নেগোসিয়েশন হয়েছে, পুরো নেগোসিয়েশন এনসিপি ছিলেন, এনসিপি নেতৃবৃন্দ ছিলেন। তো এটা স্বাক্ষর উনি দিলে কি দিল, এটার চেয়ে বড় কথা উনি এটা ওন করছেন কিনা। তারা ফুললি ওন করছেন এবং তারা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনও করছেন। তো সেই জন্য আমরা এটা নিয়ে উড়িত না। তারা এটা যদি বলতেন যে না আমি জুলাই সনদকে মানি না, জুলাই সনদে যাই সেটা আমাদের ডিমান্ডকে রিফ্লেক্ট করেনি, দেন ইটস তখন আমরা এটা নিয়ে জি, আহ, কিন্তু যেই আমাদের আইনি ভিত্তির জন্য তারা এতদিন ধরে বললেন, এবং সেটি না হলে স্বাক্ষর করবেন না বলে বললেন, স্বাক্ষর না করলে তো একটা আইনি ভিত্তিই হবে না। আপনি যদি একটা কন্ট্রাক্টের স্বাক্ষর না করেন, কোনোভাবেই তো বাউন্ড করা যাবে না তাকে। না, না, আইনি ভিত্তি তো স্বাক্ষর করলেই হবে তা না। আইনি ভিত্তি স্বাক্ষর করাটা হচ্ছে যে আমি এইখানে সবাই ইউনাইটেডলি আমরা দেখালাম যে আমরা এই পুরো জিনিসটা আমরা একসাথে সম্পন্ন করেছি। কিন্তু এখানে আইনি ভিত্তিটা তো আসবে হচ্ছে থ্রু পার্লামেন্ট, থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, থ্রু এই গণভোটের মাধ্যমে। সেটার জন্যই তো এখন আমরা ক্যাম্পেইন করছি। যে কিন্তু যেই দল ক্ষমতায় যাবে, তারা যদি স্বাক্ষরকারী দল না হয়, তাহলে কি তারা মানতে বাধ্য থাকবে? এটা যদি হা ভোট হয় অবশ্যই এটা তো তাদের তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো আপনি জানেন যে এই যে পার্লামেন্টটা হবে সেটা এট দ্য সেম টাইম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, মানে কনস্টিটিউশন কে অ্যামেন্ড করার যে অ্যাসেম্বলি। তো সেইটা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তখন এটা নিয়ে ডিবেট করবে। বাট হা ভোট দেওয়া মানে হচ্ছে জনগণের ম্যান্ডেট এখানে আছে, জনগণ এখানে বলছে যে হ্যাঁ আমরা এই চেঞ্জ গুলো চাই, আমরা এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো চাই।
এটা কিন্তু কিন্তু সেই যে স্পষ্টভাবে। তো চারটা ওই প্রশ্ন, জনগণের বিরুদ্ধে কি একটা পার্টি দাঁড়াবে? আমার মনে হয় না। কিন্তু চারটা যে প্রশ্ন হ্যাঁ ভোটের মানে চারটা বিষয়ের উপর তো একটি প্রশ্ন, সেটি তো শেষে 4 নম্বরে বলা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বা এই যে তার আগের মানে 3 নম্বর পয়েন্টেও বলা হচ্ছে যে যেগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোর মধ্যে বাধ্য থাকবে, মানে প্রতিশ্রুতি অনুযায়ী তারা করবে। প্রতিশ্রুতি যদি স্বাক্ষরই না করে তাকে সেখানে প্রতিশ্রুতিতে কি করে বাধ্য করবে? এটা দুই একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলোর বিষয়ের কথা বলা হয়েছে, এটা সবগুলো না। একটা দুইটা বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেখানে আপনি একটা অবস্থান নিয়েছেন, এনসিপি একটা অবস্থান নিয়েছে বা বিএনপি একটা অবস্থান নিয়েছে, সেই বিষয়টা। বাট ফুল প্যাকেজটা সবার সামনে আনা হয়েছে যে আপনি এই প্যাকেজটা নিচ্ছেন কি নিচ্ছেন না, আপনি কি এটা হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন। আমরা সরকারের তরফ থেকে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের তরফ থেকে সবাই জনগণকে বলছে যে আপনি এই ফুল প্যাকেজটাকে হা ভোট দিন। হা ভোট দেওয়া মানে হচ্ছে অপশাসনকে আর এক ধরনের রেড কার্ড দেখানো, আর অপশাসন যাতে ফিরতে না পারে বা স্বৈরাচার যাতে আর ফিরতে না পারে। সেটার জন্য যেই এই 9 মাস ধরে যেই জুলাই চার্টার নিয়ে যে আলোচনা হয়েছে এবং যে জুলাই চার্টারটা ফ্রেমিং হয়েছে, সেটা নিয়েই পুরো প্যাকেজটাকে সবার সামনে আনা হয়েছে। আপনি এটা নিবেন কি নিবেন না। আচ্ছা, আমি এটা সম্পর্কে একটু আসি, কিন্তু এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি মানে স্বাক্ষর কেন করছে না এনসিপি, বা করবে নাকি স্বাক্ষর, ব্যাপারটা কি আসলে, কেন না, না, করছে না? এটা স্বাক্ষরটা আপনি ওইখানে অবসেস হয়ে যাচ্ছেন কেন? কারণ জাদুঘরে রাখার মতো, পাঠ্যপুস্তকে স্বাক্ষর পড়ানোর মতো মাননীয় প্রধান করতেই উপদেষ্টা হবে। বলেছেন। এ- না, না, এটা স্বাক্ষর করতে হবে এমন কিছু না। সে ইভেন গণভোটের আগেও স্বাক্ষর করতে পারে, পরে করতে পারে। সে পুরো, আপনি দেখবেন যে সে কি ছিল কিনা, হি ওয়াজ ইন দা নেগোসিয়েশন রাইট টিল দ্য এন্ড। একদম শেষ পর্যন্ত সে নেগোসিয়েশনে ছিল। সে বলছে না যে আমি এইগুলো কেউ কোনো কিছুকে আমি নিচ্ছি না। সে কি কোথাও বলেছে? আপনি কোন প্রেস কনফারেন্সে দেখেছেন যে এনসিপি বলছে যে আমি এটা নিচ্ছি না? তখন কিন্তু সেটা তো না। বলেছিল, স্বাক্ষর অনুষ্ঠানের আগে এনসিপি কিন্তু বলেছিল আইনি ভিত্তি না দেওয়ার আগে তারা স্বাক্ষর করবে না। স্বাক্ষর জিনিসটা পুরো একটা টেকনিক্যালিটিস, এর বাইরে কিছু না। আচ্ছা, মানে এটা একদমই আনুষ্ঠানিকতা বলছেন। এবার আসি যে গণভোটের যে বিষয়গুলো আপনি বলছেন যে পুরো প্যাকেজে হা বলবে বা না বলবে মানুষ সেটি। কিন্তু এত যে গণভোটের পক্ষে প্রচারণা, আহ, সেটিতে যে তারা, এটা তো পুরনো প্রশ্ন, তবুও জিজ্ঞাসা করি যে সেটি যে রাজনৈতিক দলগুলো মানবে সামনে ক্ষমতায় গিয়ে, তার নিশ্চয়তা কি, যখন গণভোটের আগেই মানে তাদের যে প্রতিশ্রুতি সেখান থেকে তারা সেটি পালন করছে না। একটা অন্তত উদাহরণ আমি দেখতে পাই যে সেখানে বলা আছে যে ন্যূনতম 5% জুলাই সনদের 24 ধারায় যেটি বলা আছে যে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিয়ে রাজনৈতিক দলগুলো দিতে হবে আর কি, এটা তাদের বাধ্যবাধকতা, এবং 29টি দল এবং জোট এতে একমত হয়েছে। কিন্তু একটি দলও 5% নারীর মনোনয়ন দেয় নাই। বিএনপি অনেকটা এগিয়ে আছে, জামাতের একজনও নারী প্রার্থী নাই। মানে আগেই তো লঙ্ঘন করছে, পরে গিয়ে পালন করবে, এই আস্থা আমরা কোথায় পাবো বা কেন পাবো? এবং সরকার বা ঐকমত্য কমিশন এ নিয়ে কোথাও কিছু বললো না তো কোথাও। এটা একটা গ্র্যাজুয়ালিজমের বিষয় তো। আর এটা পুরো ম্যান্ডেট, এটা যখন কনস্টিটিউশন এই ইয়ের ভোটের আগের সাথে তো এটা হচ্ছে না। কথা হচ্ছে যে আপনার ম্যান্ডেটটা পাওয়ার পরে যে কনস্টিটিউশনাল চেঞ্জ হচ্ছে, তখন এটা আপনার ইমপ্লিমেন্টেড হবে 5%। ঠিক আছে, এটা তো এমন না যে এই ভোটে এর আগেই ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তা কিন্তু না। বলা কিন্তু হানা হয়েছে ভোটে পুরো বিষয়টাই এসছে। জি, মানে এই সনদ এর পরে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনের জন্যই এটি প্রযোজ্য হবে, হ্যাঁ, এটি হ্যাঁ, কিন্তু সনদে বলা হচ্ছে। অ্যামেন্ডমেন্টটা আগে হোক তারপরে। হ্যাঁ, মানে কোন অ্যামেন্ডমেন্ট হোক? এই যে আপনি যে 5%, এটা আপনার তো পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে। আনার পরে তো আপনার এটা একটা ম্যান্ডেটরি হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির, যে আপনি অ্যাটলিস্ট 5% আপনার দিবেন হচ্ছে নারী প্রার্থী আপনি দিবেন। তার মানে তার আগ পর্যন্ত প্রতিশ্রুতির কোনো দাম নেই বা দরকার নেই। না, না, এটা তো আপনি আগে তো, প্রথম কথা হচ্ছে যে হানা ভোটে এটা পাশ করতে হবে। পাশ করলে জনগণের ম্যান্ডেট এটার সাথে আছে। আর জনগণের ম্যান্ডেট যদি এখানে থাকে, কোন পলিটিক্যাল পার্টির আমার মনে হয় না যে ইচ্ছা হবে যে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে। ইচ্ছা তো আগে কেউ হয়েছে, দাঁড়াবেন না। আগে তো হয়েছে ইচ্ছা, মানে আমাদের নজিরগুলো তো না, তাই এটা বলে। এটা এটা হলেও একটা শুনেন, আগে কি হয়েছে না হয়েছে, এইটা একটা গণভোট হচ্ছে। গণভোটে যখন আপনি ম্যান্ডেটটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার থাকে, হুম। আমরা সবাই বলছি যে আপনি এটা করবেন, এটা আমাদের ইচ্ছা, তখন হয় কি আপনি এটা, কারণ আপনি তো তখন আমাদেরই পার্ট, আপনি তো এটার বাইরে যেতে পারেন না।
মানুষের ইচ্ছাকে আপনি সরিয়ে আপনার মতো ইচ্ছা চাপিয়ে দিবেন, সেটা ওই সময়টা আর নাই। সেটা হাসিনা চেষ্টা করেছিল, এবং হাসিনা চেষ্টা করে কি হয়েছে জনগণ এটা দেখেছে। জি, কিন্তু আসলে এটাই প্রশ্ন ছিল যে একদম সুস্পষ্টভাবে ওই ৪টা ধারার মধ্যে বা ৪টা বিষয়ের মধ্যে বলে দেওয়া হচ্ছে, আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এই কাজ করতে। একদম লাইনটা এরকমই আমি পড়ছিলাম। কিন্তু আগামী নির্বাচন তো এটাই, যেটি আমাদের সামনে, সেটিতে হলো না। ফলে সন্দেহ তো একটু মানে থাকতেই পারে নাকি রাজনৈতিক দলগুলোর প্রতি, নাকি না? না না, আমি কোনো সন্দেহ দেখছি না। আমি মনে করছি যদি এটা ভোটে পাশ হয়, এবং আমি দৃঢ় বিশ্বাস এটা হবে, হুম। তাহলে এইখানে যা আছে রাজনৈতিক দলগুলো এটাগুলোকে ইমপ্লিমেন্ট করবে, খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করবেন। জি। কারণ এখানে জনগণের ইচ্ছার রিফ্লেকশন হয়েছে, এটা প্রতিফলন হয়েছে। আর এই জনগণের প্রতিফলন মানে শুধুমাত্র আমি কিছু সাংবাদিক, কিছু যারা পত্রিকায় লিখলাম তাদের ইচ্ছার রিফ্লেকশন তো না, এটা পুরো গ্রামে যিনি বসে আছেন, মারি উপজেলার হরিরামপুর গ্রামের যিনি বসে আছেন, তারও ইচ্ছার প্রতিফলন এখানে হচ্ছে। এটা সে তো এত আসলে পুরো এমন না। বিষয়টা বোঝেই না, সে তো রাজনৈতিক দলের না না, দিকে আপনি তাকিয়ে। তাহলে আপনি এই জিনিসটাই সবার দোষ, যে সে কিছুই বুঝে না। এইটুক বুঝা মানে বাংলাদেশের মানুষ খুবই পলিটিক্যালি কনসাস। এই আপনি যে যে তাকে জুলাই বুঝেন, সনদের আপনি 84টা আপনি ধারা আছে, চেষ্টা মানুষ করেছেন বুঝতে পারে। গ্রামের একটা, আপনি তো অনেক ইন্টারভিউ নিচ্ছেন, আপনি গ্রামের একজন টিচারকে, একটা গ্রামের একজন এল্ডারকে আপনি একটা ইন্টারভিউ নিয়ে দেখেন, উনি কি বুঝে আর কি বুঝে না। জনাব শফিকুল আলম, আমি কিন্তু এটা করেছি। ধরেন আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশে আমার বাসায় যেই গৃহকর্মী বা সহায়তা করে তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমি বিদেশে থাকি, তারা খুবই শিক্ষিত, পিএইচডি হোল্ডার, যারা আসলে গণভোট দেবেন এখান থেকে, খুব আগ্রহের সাথে ব্যালট সংগ্রহ করছেন বা সেই প্রক্রিয়ার মধ্যে আছেন, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনি জানেন কিনা জুলাই সনদে কি কি আছে। মানে আসলে জানেন না কিন্তু জনাব শফিকুল আলম। না, ওনারা সবাই এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছে, যেটা একটা রিফর্মের প্যাকেজ। এটা নিলে দেশে অপশাসন আসবে না, দেশে স্বৈর শাসন আসবে না, দেশের মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা, নতুন কোনো গভর্নমেন্ট করার চেষ্টা করবেন না। তো ওনারা এইভাবে পুরো জিনিসটার যেটা মেসেজটাকে নিচ্ছেন, যে এটা একটা প্যাকেজ, এটা করলে আমার এই লাভটা হবে। হ্যাঁ, তো ফলে এইভাবে ওনারা দেখছেন, এবং সেটা রিফ্লেকশন আপনারা গণভোটের দিন দেখবেন। জি, মানে তার শুরুটাই হচ্ছে একটা লঙ্ঘন দিয়ে বা প্রতিশ্রুতির একটা লঙ্ঘন দিয়ে, সেটা আমি বলছিলাম ৫% নারী প্রার্থী। আমি কি একটু আরেকটু কোনো দায়মুক্তি। লঙ্ঘন হচ্ছে না, জি, কোনো লঙ্ঘন হচ্ছে না। ৫% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতা নাই, যেটি বলা এটা হচ্ছে তো আগামী এখন নির্বাচনে, আগামী নির্বাচনে। ম্যান্ডেটে আনা হলো তো, হ্যাঁ, এটা তো ম্যান্ডেটে আনা হলো তো, কিন্তু হলো না তো। হওয়ার পরে যে এটা হবে, এটা তো আচ্ছা, ম্যান্ডেটে আনলো। তার মানে কি এগুলো সব কিছু হচ্ছে মানে আম, এর ২৬ সালে যে নির্বাচন, মানে সামনে ১ মাস পরে যে নির্বাচন, তারপরে যেই ৫ বছর পরে নির্বাচন হবে, তখন থেকে এগুলো সব কার্যকর? তারপরে থেকে মূল কথা হচ্ছে যে আপনি এইটা করার পরে যেহেতু আপনি কনস্টিটিউশনাল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসবে, বসে তারপরে এটাকে ল করবে। যখন আপনার লটা হবে তখন তো যে ম্যান্ডেটরি এখন তো করা হয়েছে, সবাইকে বলা হয়েছে আপনি এটা করেন। এখন অনেকে দু একজন এটাকে নিচ্ছেন না বা নেননি, কিন্তু যখনই এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, হাফ ভোটের মাধ্যমে যেটা হবে যে এটাকে জনগণ তার ডিজায়ারটা জানাবে যে আমরা এইটা চাই, 5% অবশ্যই দিতে হবে, তখন ওইটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসে তখন ওইটাকে ল করবে। জি। ল করলে তখন ম্যান্ডেটরি, তখন আপনি ইচ্ছা করলেও আপনি বলতে পারবেন না, আপনি এটাকে লঙ্ঘন করতে পারবেন না, ইম্পসিবল। তার মানে রাজনৈতিক দলগুলো যা প্রতিশ্রুতি দিচ্ছে, সেটি আসলে তারাও খুব একটা পালন করতে চায় না বলেই মনে হয়, কারণ তাছাড়া করলো না কেন এবারে, এই প্রশ্নটা তো থেকেই যাবে। আমি একটু এই প্রশ্নেও যাই, জনাব শফিকুল আলম, দায়মুক্তির বিষয়ে কথা বলছিলাম, আপনি একটু ব্যাখ্যাও করলেন। আর সেটি কি আসলে তাদের পরবর্তী যে কার্যক্রম, মানে জুলাই যোদ্ধা বা যারা জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে ছিলেন বা পরোক্ষভাবে ছিলেন, তাদের কি পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রেও সেটি কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে? কারণ আমরা দেখলাম ঠিক দুটি ঘটনা ঘটলো, তারিমা জান্নাত সুরভি চাঁদাবাজির ঘটনায় তাকে, মানে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, অন্যদিকে ওই হবিগঞ্জের মাহদি, পুলিশকে হুমকি দেওয়া আসামি ছাড়াতে গিয়ে, তারপর পরই দেখলাম এই দায়মুক্তি অধ্যাদেশটা জারি করা হলো। তাদের যে কাজবাজ বা চাঁদাবাজি, এই এই ঘটনাগুলোকেও কি দায়মুক্তির মধ্যে দেওয়া হবে?
না, এটা তো আমি তখন তো ক্লিয়ার করলাম, আপনি আবার নতুন করে এই প্রশ্ন উত্থাপন করছেন। আমি আচ্ছা। স্পষ্টভাবে বলেছি এটা জুলাই আগস্টের, হ্যাঁ, যেগুলো বিপ্লবকে ঘিরে যে ইনসিডেন্ট সেগুলোকে নিয়ে দায় মুক্তি, এর বাইরে না। প্রশ্নটা কেন উত্থাপন করছি? কারণ ধরেন আন্দোলনের একদম প্রবাদ পুরুষ যাদেরকে আমরা দেখলাম তাদের নামে অনেক অভিযোগ। যেমন যখন সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তাকে ঘিরে অনেক অনেক অভিযোগ আসছে। তার এপিএসের দুর্নীতির বিষয়ে, তার বাবার দুর্নীতির বিষয়ে, এবং তারও নানান রকম বিষয় আসে এসেছে। এমনকি চাঁদাবাজির খবর এসেছে, যে চাঁদাবাজির অভিযোগে শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি যিনি করতে গেলেন তিনি বলেছেন, ধরা পড়ে যিনি পড়েছেন তিনি বলেছেন যে তার এটি আসিফ মাহমুদের সম্পৃক্ততা ছিল, কিন্তু তার কিছু হলো না। তারপরে আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তারও একটা ফোনালাপ টেন্ডারবাজি বিটিভির, হ্যাঁ, সেটি ফাঁস হলো। সেটি নিয়েও দুদক কোনো ব্যবস্থা নিল না। আমরা দেখলাম হান্নান মাসুদের সেই বক্তব্য যেখানে বলছিলেন যে গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটি আমার, এবং তারপরে বলছেন যে সবচেয়ে ভালো বাড়িটি আমাদের। মানে এই যে ব্যাপারগুলো ঘটে গেল, কোনো তদন্তও তো হলো না। তারা কি দায়ী? এগুলো জিনিস আপনি কিভাবে বলছেন, পুরো জিনিসটা হি সেড শি সেড এর মধ্যেই আছে, জিনিসটা একটা অভিযোগের মধ্যে আছে। আমি অভিযোগ করছি যে ওইটা আমাকে বলছেন আই শফিকুল আলম 1200 কোটি টাকা বানিয়েছেন, 1500 কোটি টাকা বানিয়েছেন, এই কত ধরনের কত কথা। এখন আপনি কথা বললে আপনি এটাকে নিবেন নাকি? মূল কথা হচ্ছে যে আপনি কংক্রিট এভিডেন্স আনেন, এভিডেন্স এনে বলেন যে এই যে এভিডেন্সে দেখা যাচ্ছে যে উনি এই করাপশনটা করেছেন। তো সেই কাজটা তো আমরা দেখছি না। কেউ কোনো পত্রিকায়, বাংলাদেশের পত্রিকাগুলো যথেষ্ট স্বাধীন এখন। আহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন পাওয়ারেও নাই, আর তারা তো এখন রিপোর্ট করতে পারে উনি কি কি কাজ করেছেন, কোথায় কোথায় ওনার কাজের যেটা যেইভাবে কাজ করার কথা সেটা করেন নাই, বা কোথায় উনি পাওয়ার অ্যাবিউজ করেছেন, কোথায় উনি করাপশন, ওনারা এখন দে আর ফ্রি টু ডু এনি রিপোর্ট। তো সেটা তো না করে আপনারা আগে কি ও এইটা বলছে এইটা বলছে, এগুলো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে পলিটিক্যাল রেটরিকের মতো। হুম, মানে কিন্তু মানে এগুলো দুদক তো, কংক্রিট এভিডেন্স ছাড়া একটা গভর্নমেন্ট কখনো একটা এই বিষয়গুলোতে ইনভেস্টিগেট করে না। আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই গভর্নমেন্ট দেখবে। জি, অভিযোগই তো দুদক, মানে দুদকের কথা বলছি, তো অভিযোগই তো একটা অভিযোগ উঠলে তো দুদক অভিযোগের স্বয়ংক্রিয়ভাবে মধ্যেও বা তো স্বতঃপ্রণোদিত ভাবে তো সারবস্তু থাকে। ফোনালাপ আপনি দেখা যাচ্ছে, অভিযোগের মধ্যেও তো ফোনালাপ শোনা যাচ্ছে। সারবস্তু থাকে। শোনেন, অভিযোগের মধ্যে তো সারবস্তু থাকে। কারণ অভিযোগের মধ্যে যদি কিছু না থাকে, এটা একটা হয়রানিমূলক কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বা তার এপিএস বা তাকে নিয়ে যদি হয়রানিমূলক কথা হতো, তাহলে সেটা কেন গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেট করবে? গভর্নমেন্ট অবশ্যই ইনভেস্টিগেট করবে যদি কংক্রিট এভিডেন্স থাকে। আপনি নিয়ে আসেন, মানে অবশ্যই করবেন। দুদক এটার মানে অভিযোগের বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, পদের মানুষের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ অভিযোগ আসছে, আপনি দুদক স্পষ্ট স্বপ্রণোদিত ভাবে অভিযোগ, আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই দুদক করবে, সবাই করবে। আর আমাদের সময়টাই তো শেষ না, এটা তো সামনে আরো আছে। সামনে আর নতুন গভর্নমেন্ট আসবে, জাস্ট 25 দিন পরেই নতুন গভর্নমেন্ট আসবে, তো সেটি 25 তো, দিন পরে ইলেকশন। সেটি তো একটা কালচার যে গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে সেই গভর্নমেন্টের ভেতরে কি কি অনিয়ম হয় সেটি। না না, এটা আপনি কংক্রিট, আপনি যেটা আপনি রিপোর্ট গুলো পড়েন, এই রিপোর্ট গুলো পুরোটাই হেয়ার্স এর উপরে রিপোর্ট গুলো, উনি বলেছেন এ বলেছেন, এই টাইপের রিপোর্ট। মানে আপনি আমি কংক্রিট আমি এভিডেন্স আপনি দেখছিলাম যে দেখবেন না মানে কেন? আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের, তিনিও তার যে ফোন আলাপ মানে সংলাপ যেটি মাহফুজ আলমের ভাই সেটিও শেয়ার করেছিলেন। তাদের অনুসন্ধানে এটি বেরিয়ে আসছে, কিন্তু কেন আমলে নিচ্ছে না? মানে এগুলো আমলে নিয়ে কেন তদন্ত? এটা এমনকি কংক্রিট আসিফ মাহমুদ এভিডেন্স নিজেও আনলে বলেছিলেন দুদক তদন্ত করে দেখতে পারে, শুধু এই বিষয় না, বিভিন্ন বিষয়ে দুর্নীতির প্রসঙ্গে। আমরাও তো এটাই এখন, এগুলো পুরো জিনিস বাংলাদেশে তো এই ধরনের রিপোর্ট হয় নাই। আমার বড় বড় যারা নিউজ পেপার আছেন, যারা ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট, তারা ইনভেস্টিগেট করে দেখুক যে এই জায়গায়, এবং তারা আমাদেরকে বলতে পারে যে না, গভর্নমেন্ট এখানে সিরিয়াসলি পার্সিউ করতেছে না, সেটাও বলতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এখন সোফার যা হচ্ছে, এটা হচ্ছে ওনাকে বিরুদ্ধে এটা আছে, ওনার বিরুদ্ধে এটা বলা আছে, এই টাইপের কথাবার্তা চলছে। বাট এটা দিয়ে তো আর গভর্নমেন্ট বা কোনো এন্টি করাপশন কমিশন তো সে এটা নিয়ে তো আর কাজ করতে পারে না। জি, কিন্তু যারা আসলে ধরেন যেমন
সাবেক আইজিপি, তিনি রাজসাক্ষী হলেন, হয়ে তার সাথে যারা আছেন তাদের অপরাধের মানে যা যা আছে সেটি তিনি বয়ান দিলেন। তেমনি ওই যে চাঁদাবাজির ঘটনায় যিনি গ্রেপ্তার হলেন তিনি কিন্তু নিজে বলেছিলেন যে এখানে আসিফ মাহমুদের সম্পৃক্ততা আছে, কেউ তদন্ত করলো না, কেউ একটু প্রশ্নও করলো না সরকারের পক্ষ থেকে। তখন ওনার অভিযোগটা খুবই, উনি যদি খুব কংক্রিট এভিডেন্স নিয়ে আসতেন, হ্যাঁ, আমি এসে বললাম যে উনি এই এই কাজ করছেন, উনি 200 কোটি টাকা বানিয়েছেন, 300, এটার উপরে তো আর তদন্ত হয় না, আপনি কনক্রিট এভিডেন্সটা নিয়ে আসতে হয়। কিন্তু সেইটা যদি না হয় তাহলে এভিডেন্স দেওয়া তো গভর্নমেন্ট এটা কি দুদকেরও কাজ। করবে? যেমন ধরেন দুদক, আনিস আলমগীর সাংবাদিক, তার এখন বিরুদ্ধে দুদকের তো শুনেন, দুদকের অনেক অনেক কাজ আছে, যেগুলো দুদক কি আপনি যেটা আপনি আওয়াজ তুললেন সেটা দেখবে না, কংক্রিট এভিডেন্স আছে সেটা দেখবে। দুদকের তো আনলিমিটেড নাম্বার অফ পিপল হ্যাঁ, কিন্তু নাই। দুদক তো স্বতঃপ্রণোদিতভাবে, মানে বা সুমোটো, দুদক তো এই অভিযোগ মানে তদন্তগুলো করে বা অভিযোগগুলো দেখে, খতিয়ে দেখে, কোনো রকম অভিযোগ থাকলে সেই ক্ষমতা তো দুদকের আছে। আর যেমন অবশ্যই যেমন যেমন দেখছিলাম যে শুধু আনিস আলমগীরের বিরুদ্ধে, যিনি ইতোমধ্যেই সন্ত্রাস বিরোধী আইনে আছেন, তার বিরুদ্ধে নতুন করে দুদক মামলা করেছে তার অর্জিত আয়ের সাথে, মানে সম্পত্তির সাথে তার আয়ের অসঙ্গতির মানে দেখিয়ে। এরকম অসঙ্গতি কি জনে জনে, মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, দুদকই এটা বের করলো। তো এত অভিযোগ থাকা সত্ত্বেও দুদক এই অভিযোগগুলো দেখছে না কেন? না, ওইটা উনি অবশ্যই সেক্ষেত্রে ওনারা কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন কেসটা। তো এরকম কনক্রিট এভিডেন্সের জন্য দুদক কি আসলে, ধরেন আপনার আয়ের সাথে আপনার সম্পত্তির মিল আছে কিনা, বা আপনাকে নিয়ে বিতর্ক নাই, ধরেন এই যে যাদেরকে নিয়ে বিতর্ক আছে তাদেরকে নিয়ে কি দুদক করে? কেন আনিস আলমগীরের বিষয় করলো? ওনারা তো সেই রকমের কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন, ইনভেস্টিগেশন করেছেন। এখানে আপনার আরো এলাবোরেট যদি আরো জানতে চান, আপনার ওনাদের সাথে কথা বলেন। অ্যান্টি করাপশন কমিশনের এই স্পোকসম্যান তো এই বিষয়ে কথা বলে, তো একদম যে চুপচাপ থাকে তা তো না। জি, মানে এটা কি কোনো টার্গেটেড বিষয় যে তাকে টার্গেট করে তার সম্পদের হিসাবের সাথে তার ওর আয়ের মিল আছে কিনা, এটা অসঙ্গতি আছে কিনা খুঁজে দেখা, নাকি এটা কি কোনো র্যান্ডম বিষয় নাকি টার্গেটেড বিষয়? টার্গেটেড বিষয় হবে কেন? যেখানে ওনারা যেই বিষয়ে যখনই তাদের হাতে ভালো কংক্রিট এভিডেন্স আছেন তখন দেখেন যে এটাকে পার্সিউবল কিনা, এটা পার্সিউ করা যায় কিনা, ওনারা দেখেছেন যে না, এভিডেন্স, এই স্পষ্ট এভিডেন্স আছে, সে অনুযায়ী ওরা করেছেন। এখন এটা তো যে কোর্টের বিষয়, এটা কোর্ট ডিসাইড করবে যে এটা কি এইটা প্রাইমা ফেসি এভিডেন্স এখানে আছে কিনা, এটা দিয়ে একটা কেস এগোবে কিনা, এটা তারা দেখবেন। জি, কিন্তু এত অভিযোগ থাকা সত্ত্বেও এই বিষয়গুলো কোর্ট পর্যন্তই গড়ায় না, এটাই আমার প্রশ্ন ছিল। আমি একটু আপনার সাক্ষাৎকার আমি খুব মনোযোগের সাথে দেখছিলাম, আপনি আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে প্রথম আলো ডেইলি স্টারের হামলা প্রসঙ্গে, যেখানে আপনি সেখানেও দুঃখ প্রকাশ করেছেন, আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসেও আপনি দুঃখ প্রকাশ করেছেন। সেখানে নুরুল কবির সাংবাদিক, তার রেফারেন্সে বলা হচ্ছিল যে তিনি যে বলছেন যে সরকারের ভেতরে কোনো কোনো অংশ বা গোটা সরকারই এই ঘটনাটা হতে দিয়েছে, মানে প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনাটা, আপনি বলছেন অ্যাবসলিউট লাই, ননসেন্স, এবং আপনি সেখানেও আপনি এভিডেন্সই দিতে বলছেন। কিন্তু এভিডেন্স কি আসলে কিছুই নাই? মানে আগে থেকেই হুমকি ছিল, হুঁশিয়ারি ছিল, উস্কানি ছিল, কারা দিল সেটিও দেখা গেল, কিন্তু সেইটি থামাতে কোনো ব্যবস্থা নাই। এমনকি যারা হুঁশিয়ারি দিল, হুমকি দিল, উস্কানি দিল, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। যা অনেককে তো অ্যারেস্ট করা হয়েছে, অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে, কয়েক ডজনকে অ্যারেস্ট করা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে গভর্নমেন্টের একটা অংশ এখানে ইনভলভ, এটা তো আপনি মানে এটা তো ভয়াবহ অ্যাকুইজিশন। আপনার সেক্ষেত্রে তো আপনার স্পষ্ট এভিডেন্স থাকতে হবে যে ওকে, আমি এই এভিডেন্সের বলে আমি এই কথাটা বলছি। আপনি বিদেশে এই ধরনের কথা কোন সাংবাদিক, কোন রেসপেক্টেড জার্নালিস্ট তার গভর্নমেন্টের এগেনস্টে বলতে পারবে? আপনি ট্রাম্পের নামে একটা অভিযোগ আছে, আপনি বলে ফেলতে পারবেন যে না, উনি এই করেছেন, উনি এইটার সাথে জড়িত বা এটা, উইদাউট এভিডেন্স? এটা সম্ভব? কিন্তু আপনি সেটা না আছে, আপনি রেটরিক করছেন, করছেন। তো এই জন্য আমরা বলেছি অ্যাবসলিউট ননসেন্স। আপনি যদি আপনার কাছে এভিডেন্স থাকে যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে, এইখানে আমরা দেখছি, এই বোঝা যাচ্ছে যে এইটা, আপনি তো কিছু, আপনি না হয়ে যেটা হচ্ছে যে অনেকে বক্তৃতাবাজি করছেন, এসে বক্তৃতা করছেন, এবং একটা গভর্নমেন্টকে আপনি বলছেন, এমন একটা ভয়ঙ্কর একটা অ্যাকুজিশন আপনি দিচ্ছেন।
এটা আপনি আপনার হাতে কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়া আপনি এই ধরনের একটা গভর্নমেন্টকে এইভাবে অ্যাকুইজিশন করতে পারেন আর এটি কি। আসলে তিনি বলছেন যে গভর্নমেন্ট হতে দিয়েছে। ধরুন এই যে আমরা দেখলাম রাকসু এটা একটা ভিপি ভয়াবহ কথা না যে এই গভর্নমেন্ট নিশ্চয়ই, হতে দিয়েছে। নিশ্চয়ই খুবই ভয়াবহ কথা, এবং সেই ভয়াবহ কথার পেছনে আপনি বলছেন এভিডেন্স নাই, কিন্তু এগুলো কি এভিডেন্স হিসেবে কাউন্ট হবে না? যখন দেখা গেল রাকসু ভিপি, যিনি শিবির নেতা মোস্তাকুর রহমান, তিনি বললেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সেগুলো বন্ধ করে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার শিবির সেক্রেটারি মোস্তাকুর রহমান তিনিও আসলে ছায়ানট এবং উদীচীর কথা বিশেষ করে বলছেন যে তছনছ করে দিতে হবে। এছাড়াও আমরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে দেখেছি, তিনি বলছেন। তার আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি পিনাকি ভট্টাচার্য, তারা বলেছেন এবং করেওছেন, জিয়াফতও করেছেন, তখনও হামলা টামলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের উপরে, ভাঙচুর হয়েছে। কিন্তু এত কিছু জানার পরেও, এত উস্কানি থাকার পরেও সরকার এটি ঠেকাতে কোনো ব্যবস্থা নেয় নাই। নাম্বার ওয়ান, যারা উস্কানি দিল তাদের বিরুদ্ধেই বা ব্যবস্থা কোথায়? ইনারা কি কেউ মামলার আসামি হয়েছেন যাদের নাম আমি বললাম? আমরা যারা যারা এটার সাথে সরাসরি জড়িত তাদের অনেককে অ্যারেস্ট করেছি। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যাও আছে, আপনি পুলিশের সাথে কথা বলতে পারেন। আমরা এখানে যারা যারা এইখানে জড়িত, যাদেরকে পাওয়া গেছে, এভিডেন্স পাওয়া যাচ্ছে যে অনেকে যে ওইখানে লুট করছেন, ওইটার সাথে সবাইকেই ধরা হয়েছে। যাদেরকে সরাসরি ভিডিওতে প্রকাশ্যে যারা বললেন তারা কি উস্কানিদাতা হিসেবে হবেন না বা হুমকিদাতা হিসেবে হবেন না? এটা পুরো কেসটা এখনো তো ফাইল হয়নি। যেটা একটা এখন যেটা হয়েছে, প্রথমে হচ্ছে যে এফআইআর ফাইল হয়েছে, পুরো চার্জশিট কি ফাইল হয়েছে আমার মনে হয় না, আমি কিন্তু এটা আবার চেক করব। ইনাদেরকে তো আসামিও করা হয় নাই, মানে কাকে কাকে আসামি করা হয়েছে, এটাই তো ধরা আমার হয়েছে সেটি আমি দেখছিলাম। অজ্ঞাতনামা অবশ্য আমি অনেকে আছেন। আমি এফআইআরটা দেখে তারপরে আমি বলতে পারবো। আর পুরো যেটা ফুল চার্জশিট, এখানে যেমন হাদি হত্যার ফুল চার্জশিটটাই সাবমিট হয়েছে, ওরা 17 জনের নাম নিয়েছে। এখানে ফুল চার্জশিটটা কি দেওয়া হয়েছে কিনা আমি এখনো জানি না, আমার মনে হয় এখনো ফুল চার্জশিটটা সাবমিট করা হয় নাই। কিন্তু যাদের কথায় এগুলো হলো তাদেরকে মামলার আসামি করা হবে না? মানে ধরেন শেখ হাসিনা ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন এবং সেই সেটা তো অনুযায়ী নাকি পুলিশ কাজ হচ্ছে, এটা এজন্য তো পুলিশ হ্যাঁ। ডিসাইড করবে, এটা তো পুলিশ ডিসাইড করবে, ঠিক না? পুলিশ দেখবে যে তার সাথে কানেকশনটা কি, পুলিশ ডিসাইড করে তখন পুলিশ তার চার্জশিটে কিন্তু আনবে, এটা এটা কি তো একটা পুলিশের। এভিডেন্স না যে সরকার এর মধ্যে, মানে পুলিশ তো সরকারের পার্ট, সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই, আগেও নেয় নাই, পরেও নেয় নাই, ফলে সরকার এটির পার্ট, যদি নুরুল কবিরের যে ব্যাখ্যা। এটা এটা একটা ননসেন্স, এগুলা কে বলে এগুলা? সরকার এটা আপনি এটা হয় না, এ হয় নাই অতএব বি, বি হয় না অতএব সি, এই টাইপের লজিক দেওয়া তো ঠিক কিন্তু না। কেন ইনাদেরকে আসামি গভর্নমেন্ট করা হলো এখানে না? কেন যদি পাঠাবে? এটি অপরাধ হয়, কেন ওনাদেরকে আসামি করা হলো না যখন ওনারা এটা প্রকাশ্যে পুলিশ হুমকি দিলেন? ইনভেস্টিগেট করবে, পুলিশ ইনভেস্টিগেট করে অবশ্যই কেস দিবে। যদি দেখে যে কারো এভিডেন্স আছে, কেউ এখানে পুরোপুরি আমরা সম্পৃক্ত, সবাই অবশ্যই পুলিশ দেখলাম এই দেখবে। এভিডেন্সটা একদম মানে প্রকাশ্যে বললেন, পুলিশ কেন দেখলো না? এটা পুলিশ তো এখনো ইনভেস্টিগেশন শেষ করেনি। পুলিশকে ইনভেস্টিগেশন আমি তো বললাম যে পুলিশ এখনো চার্জশিট দেয়নি। মানে যাদেরকে ওই মবের মধ্যে দেখা গেল তাদের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে বা তাদের নামে মামলা করেছে, কিন্তু যাদেরকে উস্কানি দিতে দেখা গেল এবং তারা স্বীকারও করলেন যেটি স্লিপ অফ টাং, শিবিরের পক্ষ থেকে তারা বিবৃতি দিয়ে বললেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা স্লিপ অফ টাং, কিন্তু সেই যেখানে যেখানে বলেছেন ঠিক সেখানে সেখানেই হামলা হয়েছে। কিন্তু পুলিশ এখানে আসলে এদের কার কি রোল সেটা পুলিশ ডিসাইড করবে। পুলিশ মনে করে যদি মনে করে যে হ্যাঁ এখানে তার স্পষ্ট লিংক আছে, অবশ্যই পুলিশ চার্জশিটে আনবে, কিন্তু এখনো পুলিশ তো এটা ইনভেস্টিগেশন করছে, পুলিশের ইনভেস্টিগেশন শেষ হোক। আগে যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছিল, জিয়াফত হয়েছিল, তখন কি কোনো ব্যবস্থা হয়েছিল? তখন আমরা ডেইলি স্টার প্রথম আলোতে ওরা হামলাই করতে পারেনি, তার আগেই তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। তাদের গরু জবাই করা, সেখানে এগুলো তো হয়েছিল। তারা ওইখানে কম্পাউন্ডের ধারে কাছেও আসতে পারেনি, তাদের অনেক দূরের থেকেই তাদেরকে ডিসপার্স যারা করে দেওয়া বলেছিল, হয়েছে। যারা নির্দেশ দিয়েছিল এই ঘটনাগুলো ঘটানোর জন্য, তাদের আপনি বিরুদ্ধে, ওই সময়ের রিপোর্ট গুলো দেখেন তাহলেই বুঝবেন, কিন্তু তাদের বিরুদ্ধে কি তারা ব্যবস্থা ওইটা নেওয়া হয়েছে? আশেপাশে আসতে পারেনি। তাদের সরি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আসলে নির্দেশটা দিয়েছিলেন? ওই সময় যারা আছে এখন ওইখানে তো প্রথম আলোকে তো আর ওরা যে ওইখানে ফিজিক্যালি অ্যাটাক করেছে কিনা পুলিশ আপনাকে ভালো বলতে পারে, বাট আমি যেটা জানি সে সময় আমি দেখেছি, আমি তখন খুব ক্লোজলি এটা মনিটর করেছি, ওরা ওই ওই অত দূর পর্যন্ত যেতেই পারেনি। পারেনি বলে উস্কানিটা কি অপরাধ না? উস্কানিটা তো অপরাধী। আমি ওরা তখন কি কারণে প্রোটেস্ট করেছে ওইখানে স্পষ্ট ভাবে আছে, আপনি একটু দেখে নিয়ে।
জি, আমি আসলে দেখে এটার বুঝতে সাথে পারি না আপনি এটা বলেই মিলাচ্ছেন। জানতে চাই যে যাদেরকে প্রকাশ্যে দেখা গেল তাদেরকে আসামিও করা হলো না, কিন্তু মানে সরকার বলছে যে আসলে কোনো এভিডেন্স নাই। এই জন্যই আমি আসলে প্রশ্নগুলো আপনার কাছ থেকেই বুঝতে চাইছিলাম। আমি কি তাহলে একটু পরের আপনার একটা প্রসঙ্গে, যখন আপনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে আসলে এই ঘটনাগুলোর জন্য ইউএন স্পেশাল রেপোর্টারের রেফারেন্সে সাংবাদিক বলছিলেন, আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে সরকারের ব্যর্থতা দেখছে ইউএন স্পেশাল রিপোর্টার, আপনি সেটাকে রিজেক্ট করছেন। গেল বছর অক্টোবরেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি আলোচনায় আপনি সেখানেও বলেছিলেন যে আমাদের দেশের পত্রিকাগুলো সেগুলো আসলে মানে যে রিপোর্ট মানবাধিকার সংস্থাগুলো পত্রিকার উপর ভরসা করে রিপোর্ট করে, যদি আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এনাদেরকে দিয়ে আসলে তদন্ত করানো উচিত বা প্রতিবেদন দেওয়ানো উচিত। পরপরই আসলে দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ এরকম তারা আসলে এই বা 6টি আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানিয়েছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিখছে। কেন আপনারা আসলে বিশ্বাস করতে পারছেন না আন্তর্জাতিক সংস্থাগুলোকে বা দেশের পত্রিকাগুলোকে, এই রিপোর্টগুলোকে? না, তারা তাদের কাজ করছে, আমরা তো অস্বীকার করছি না। তারা তাদের হিউম্যান রাইটস, যারা ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস গ্রুপ আছে, তাদের কাজগুলো খুবই ভাইটাল। তারা শেখ হাসিনার আমলে খুব ভালো ভালো রিপোর্ট করেছেন, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখনো আমরা চাই তারা নির্মমভাবে সবগুলো রিপোর্ট করবেন, কিছু কিছু করছেনও। আমি আমাদের বাংলাদেশি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নিয়ে আমার কিছু কোশ্চেন আছে, খুব বড় রকমের কোশ্চেন আছে, এবং আমি মনে করি যে তারা এই জায়গাগুলো অ্যাড্রেস করা উচিত। তারা যেভাবে রিপোর্ট করে, অনেক ক্ষেত্রে তারা পত্রিকার রিপোর্টের উপর রিলাই করে একটা রিপোর্ট করে। এখন পত্রিকা যদি ভুল রিপোর্ট করে, তাহলে এই দায়টা তখন তো কার? আপনার তো, আপনি বললেন যে ইনকিলাবে এই রিপোর্ট হয়েছে, দেখা গেলো ইনকিলাবের রিপোর্টটাই ভুয়া, কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশন ওই রিপোর্টটা করে ফেলছে। তো এই দায় তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেওয়া উচিত। আপনি যদি হিউম্যান রাইটস এর কাজ করবেন, অবশ্যই আমরা চাই বাংলাদেশে হিউম্যান রাইটস গ্রুপগুলো আরো বেটার কাজ করুক, কিন্তু তাদের সক্ষমতা আরো বাড়ানো উচিত, যাতে একটা ঘটনা পত্রিকার চোখ দিয়ে না দেখে নিজে যেন ইনভেস্টিগেট করে। সেটা ওনারা করছে না, ওনারা আর একজনের উপর দিয়ে। আমরা এই জন্য আমরা গত 6 মাসে এতগুলো ঘটনা দেখেছি, এতগুলো হয়েছে, এবং সবগুলো ওনারা বলছেন কি আমরা 10টা নিউজ পেপার মনিটর করে দেখছি। নিউজ পেপার যে আপনি পারফেক্ট নিউজ দিচ্ছে আপনি কিভাবে জানেন? সত্য নিউজ কিনা আপনি কিভাবে জানেন? জি, ঠিক না? তাহলে তো আন্তর্জাতিক আপনি, সংস্থাগুলো যেমন ইউএন স্পেশাল রিপোর্টার, সেটাকেও তো আপনি রিজেক্ট করছেন। আমরা কাউকে রিজেক্ট করছি, ওইটাকে আমি রিজেক্ট করব কেন? আমাদের রিজেক্ট করার কিছু, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো তারা বলেন, সেই জায়গায় অবশ্যই গভর্নমেন্টের তার অবস্থানই ক্লিয়ার করা দরকার আছে, সেটা তো আমরা বলছি। আর আপনি স্পেসিফিক যদি বলতেন, তাহলে আমি আপনার উত্তরটা দিতে ওই যে মানে পারবো আল কোথায় ওনারা জাজিরায় যেটা বলছেন। বলছিলেন আপনি, আমি আসলে সেটার কথা প্রথমে ধরি, তাহলে সেটাই আগে একটু শুনি যে মানে এই প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছে, সরকারের ইম্পিউনিটি দেওয়ার কারণেই এগুলো ঘটছে, এটি সরকারের ব্যর্থতার কথা সেই রিপোর্টে বলছে, এবং সেটি যখন সাংবাদিক মেনশন করছিলেন আপনি সেটাকে রিজেক্ট করেছেন, বলছেন আপনারা 17 মাস ধরে সরকারে আছেন, আপনাদের কাছেও তো তথ্য আছে। না, ইম্পিউনিটি তো দেওয়ার প্রশ্নই উঠে না। আপনি এই জায়গাটা যদি বলেন, অবশ্যই আমরা এটা রিজেক্ট করি। গভর্নমেন্ট ইম্পিউনিটি দিবে কেন? আর গভর্নমেন্ট কি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি কন্ট্রোল করছে না? যথেষ্ট ভালোভাবে করছে। আপনি যদি তারপরেও তো একটা জি প্লিজ। ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দেখেন, এই গত বছরে যা নাম্বার অফ মার্ডার্স, তার আগের বছরে অলমোস্ট সিমিলার। আপনি কি তাহলে কি এটা কি ডাজন্ট ইট রিফ্লেক্ট দ্যাট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যাজ স্ট্যাবিলাইজ? তো এখন আপনারা যেটা হচ্ছে যে কিছু কিছু পত্রিকা একটা মার্ডার দেখলেই মনে করে দেশে আর ল অ্যান্ড পত্রিকার অর্ডার কথাগুলো না সিচুয়েশন। হয় বাদই দিলাম, কিন্তু এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো ধরেন হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক সংস্থা, তারাও তো বলল, ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে যে মানে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এবং কি কি করণীয় সেই বিষয়ে একটা সুপারিশ দিয়ে। এগুলো ওনাদের রুটিন জব, ওনারা এই কাজগুলো করেন প্রায় প্রত্যেকটা দেশে। আপনি যদি মায়ানমার নিয়ে সার্চ দেন, দেখবেন যে মায়ানমারে ওনারা প্রচুর এগুলো রিপোর্ট দেয়। এটা রুটিন জব, আমি এটার মধ্যে এমন কোনো মানে এগুলো কিছু সত্ত্বেও দেখছি না। আপনি বলবেন যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আসলে মানে ভালো? আমি বলবো যে গিভেন দ্য সিচুয়েশন খুবই ভালো। জি, এইগুলোকে আমরা একটা পোস্ট, আপনাকে বুঝতে হবে যে আমরা একটা পোস্ট রেভলিউশন সময়ে এসেছি। অন্যান্য দেশে এই সময় অনেক ক্যাওটিক হয়, অনেক ভায়োলেন্স হয়। সেই অনুযায়ী আমি বলবো যে
বাংলাদেশের যে সিচুয়েশন ইজ গুড। এটাও বাংলাদেশে এবং পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে এসছে দেশে। একটা আপনি দেখেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেখেন, গত বছরের প্রথম 9 মাসে 80% গ্রোথ হয়েছে, 80% গ্রোথ হয়েছে। এটা কি এমনি হয়ে গেছে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না হলে যারা এগুলো বলছেন তাদের গভর্নমেন্টকে, যারা এক ধরনের একটা আলটোরিয়ার এজেন্ডা নিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে তারা, তাদের আমরা আগে অনেক সময় দেখেছি তাদের রোলগুলো কি কি ছিল, বিশেষ করে পত্রিকাগুলো। এই কথাটা একদম মনে হচ্ছে যে মানে আমাকে মাফ করবেন, কিন্তু এইরকমই শুনতাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রিপোর্ট আসলেই তারা মানে এরকম একটা রিপ্লাই করতো। রিপ্লাইগুলোর কিন্তু আমরা সিমিলারিটি কি কি আপনি পাচ্ছেন? আপনি আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা আনেন কি? তুলনা আনছি না, আমরা কিন্তু কি তুলনা আনছি আমরা না। কি গুম আমি করেছি? আমি আমরা শুধুমাত্র কি এক্সট্রা নাটক সাজিয়ে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করছি? আমরা কি ইয়ে করছি নাকি, কার ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছি নাকি? তা আপনি আওয়ামী লীগের সাথে এই গভর্নমেন্টের তুলনা না, কিভাবে আওয়ামী করেন? লীগের সাথে গভর্নমেন্টের তুলনা করছি না, আমি আসলে তুলনা করছি বক্তব্যের, যে যেই রকম ভাবে এই আন্তর্জাতিক সংস্থাগুলো রিপোর্টকে অবশ্যই রিজেক্ট করতো, আপনার এখনো বক্তব্যে দেখছি এভাবে রিজেক্টেড আপনাকে আমি হচ্ছে। একটা উদাহরণ দেই, আপনি জানবেন, আপনি তো নিজে জার্নালিস্ট ছিলেন। বাংলাদেশে যারা মফস্বলের সাংবাদিক আছেন তাদের অ্যাটলিস্ট 5-6টা পরিচয় থাকে। উনি একাধারে সাংবাদিক, উনি একা থাকে স্কুলের টিচার, অনেক ক্ষেত্রে বিজনেসম্যান, অনেক ক্ষেত্রে স্পোর্টস অর্গানাইজার, অনেক ক্ষেত্রে উনি মাল্টিপল টাস্কিং এ উনি ইনভলভ। তো তখন একটা জার্নালিস্ট যখন হ্যারেস হয় মফস্বলে, তখন আমাদের এই যে হিউম্যান রাইটস এর গ্রুপগুলো বলে যে বাংলাদেশে এই গত 6 মাসে 496 জন জার্নালিস্ট হ্যারেস হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে 496 জন আপনি হ্যারেস হয়েছেন, আপনি বললেন, আপনি কি এই পুরোটা ওই যে জার্নালিস্টের কথা আপনি বলছেন, যে ধরেন মাগুরার একজন জার্নালিস্ট হ্যারেস হয়েছে, উনি কি তার জার্নালিজমের কারণে হ্যারেস হয়েছে, নাকি আপনি সে হ্যারেস হয়েছে তার বিজনেসের কারণে, নাকি তার অবৈধ কোনো সম্পর্কের কারণে এটা হয়েছে? তো এই জিনিসগুলো তো ইয়েদের হিউম্যান রাইটস গ্রুপগুলো আনেন না। আপনি গ্রামে যদি যান, আপনি যদি প্রত্যেকটা ইয়েতে, ফলে হয় কি ওনারা সমষ্টিগত রিপোর্ট করেন এবং তখন এটা একটা লবসাইডেড খুব বাজে একটা রিপোর্ট হয়। আপনার অদক্ষতার শিকার হচ্ছে দেশের ইমেজ, আপনার অদক্ষতার কারণে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাকে আহ্বান করি এই হিউম্যান রাইটস গ্রুপকে, আপনারা আরো বেশি ইনভেস্টমেন্ট করেন, আপনারা আরো লোক নেন, নিয়ে আপনারা ইনভেস্টিগেট করে দেখেন যে ঘটনাটা কি। একটা সাংবাদিক যে আপনি ডেইলি স্টারে একটা রিপোর্ট এসেছিল সেই ইয়ের থেকে, আপনাকে একটা উদাহরণ দেই। দিনাজপুরে এক সাংবাদিক, এক হিন্দু ব্যক্তি মারা গেলেন। উনি মারা যাওয়ার পরে এটা একটা নর্মাল ডেট ছিল, ভিসের রিপোর্ট এগুলো, কিন্তু ডেইলি স্টার এটাকে রিপোর্ট করলো যে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অথচ তার পুরো গায়ে টায়ে কোথাও কোনো একটাও মানে ইয়ের চিহ্ন নাই, আঘাতের কোনো চিহ্ন নাই। ওইটাই দিয়েছে। আমরা তো তখন প্রোটেস্ট করলাম যে দেখেন এটা তো ঠিক না, আপনারা আবার দেখেন। তো পরে ওনারা গিয়ে দেখলেন যে না, আসলেও কোনো ধরনের কোনো তার কোনো রিপোর্টে বলছে না যে এখানে উনি হচ্ছে, এবং ওনার বন্ধুরাও বলছে না। উনি একটা অপমৃত্যু না, এমনি ইয়ের মৃত্যু হয়েছেন। তো এখন এই জিনিসগুলো পরে হিউম্যান রাইটস গ্রুপ যদি দেখেন, বা আপনি ডেইলি স্টারের এই রিপোর্টের কারণে আপনি ইন্ডিয়ান নিউ দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ওদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে, এই ওনার মৃত্যুকে নিয়ে। এখন দেখেন, আপনি যদি একটা ভুল করেন, অরিজিনাল ভুল করেন, সেটাকে কিভাবে রেপ্লিকেটেড হয়, সেটা কিভাবে অন্যান্যরা এটাকে পেয়ে বসে, এবং এইভাবে তখন আরো এই মিথ্যার একটা জাল বাড়াতেই থাকে। আমরা সবাইকে বলি আমরা পারফেক্ট কান্ট্রি না, কোনো পৃথিবীর কোনো দেশই পারফেক্ট কান্ট্রি না, বাট আমরা অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আশা করি যে আপনি একটা ভালো রিপোর্ট করবেন, যাতে এটার একটা সত্যটা সবার জন্য আসে, এরকম সত্য ভুল সবার জন্য মঙ্গল, নিশ্চয়ই আমার রিপোর্টিংয়ে, জন্য আপনার জন্য। নিশ্চয়ই রিপোর্টিংয়ে অনেক ভুল থাকেই, কিন্তু মানে সমষ্টিগতভাবে এতগুলো রিপোর্ট, দেশীয় আন্তর্জাতিক সবগুলো রিপোর্টেই একই রকম কথা যখন আসে, তখন সেটাকে কি রিজেক্ট করার মতো মানে বাস্তবতা থাকে? আমি বলবো যে আমরা আমাদের রেকর্ডস গুলো খুবই ট্রান্সপারেন্ট। আমরা আমি আমাদের গভর্নমেন্ট মুভ নিয়ে আমরা প্রতি মাসে পুলিশের প্রাইমারি স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, কোথায় কি হচ্ছে।
আমাদের যদি ব্যর্থতা থাকে আমরা ব্যর্থতার কথা স্বীকার করছি যে না এখানে আমাদের ব্যর্থতা হয়েছে। আমরা ডেইলি স্টারের বিষয়ে আমরা বলেছি আমাদের গভর্নমেন্ট ইজ ডিপলি সরি, তার জানিয়েছে। তো আমরা এগুলো বিষয়ে আমাদের একদম ওপেননেস আছে, এই গভর্নমেন্ট ওপেননেসে বিশ্বাস করে। কিন্তু আপনারা তারপর সরি দেখা হন, যাচ্ছে কিন্তু যে কোনো অনেকে ব্যবস্থা মানে আহ, ব্যবস্থা দেখার মতো সেই জায়গাটায় যাওয়া যায় না। ধরেন যখন 32 নম্বর ভেঙে ফেলা হলো, গুড়িয়ে ফেলা হলো, তখন আপনারা সরি হয়েছিলেন, সরকার বিবৃতি দিয়েছিল এটা নিয়ে, যেটি মানে বেঠিক কাজ, সঠিক কাজ হয় না এটার জন্য, কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থার ব্যাপারটি দেখা যায় না। এই প্রথমবারের কথা বলছি। এখনও মানে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে আপনারা আবারও সরি হচ্ছেন, কিন্তু মানে যাদেরকে উস্কানিদাতা হিসেবে দেখা ডেইলি স্টার, যাচ্ছে। প্রথম আলো এর আগে দুই একবার অ্যাটেম্প্ট হয়েছিল, প্রত্যেকটাই কিন্তু আমরা ঠেকিয়েছি। এটা যদি কেউ বলে যে না আমরা কিছুই করছি না, দ্যাট ইজ এ লাই। জি। আহ, আপনার আরেকটা সেই ইন্টারভিউয়ের মধ্যে আরেকটা বিষয় আছে যে সরকারের মধ্যে এক্সট্রিমিস্ট এলিমেন্ট আছে, এরকম একটা বিষয়ে যখন সাংবাদিক প্রশ্ন করছেন আপনি বলছেন যে এটি ফাইনেস্ট ক্যাবিনেট। এখানে একাডেমিক আছেন, সাবেক আমলারা আছেন, সাবেক আর্মি অফিসাররা আছেন, মানবাধিকার কর্মীরা আছেন। আম, কিন্তু আমারই অনুষ্ঠানে মানে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা, আল জাজিরে কাজ করা, আমি তার আরেকটা বিষয় একটু আগে রেফার করছিলাম, জুলকারনাইন সাহেব, তিনি আমারই অনুষ্ঠানে বলছিলেন যে আরেকজন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেন, নেট্রো নিউজের সাংবাদিক তসনিম খলিল, তার রেফারেন্স দিয়েও বলছিলেন যে সরকারের ভেতরেই একজন উপদেষ্টা, সাদা চুলের উপদেষ্টা, তিনি তার মধ্যে একটা তালেবানাইজেশন, দেশকে তালেবানাইজেশনই একমাত্র সমাধান হিসেবে তিনি সেই প্রক্রিয়ায় বা সেই প্রচেষ্টায় আছেন। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি আপনারা জানেন নাকি? এর চেয়ে ভয়ঙ্করতম কথা, এটা বাইরে হলে এটা লিটিগেশন হতো, কেস হতো এটা। ঠিক আছে, আপনি একটা জিনিস একজনের বিরুদ্ধে না জেনে, একজন কি করলো আপনি না জেনে, উনি যদি এটা জানেন, এটা সে তসলিম খলিল আর জুলকারনাইন স্যার, ওকে রিপোর্ট করেন না কেন? আপনি একটা জিনিস একজনের নামে হেয়ারসে আপনি বলে দিচ্ছেন যে না উনি এরকম, উনি এক্সট্রিমিস্ট, উনি তালেবানাইজেশনে বিশ্বাস করেন, উনার কাজগুলো এনেন। আপনি তো ইনভেস্টিগেটিভ একটা ওয়েবসাইট চালান, ইনভেস্টিগেটিভ একটা নিউজ সাইট চালান, আপনি একটা পুরো রিপোর্ট করেন, পুরো রিপোর্টে আপনি দেখান যে উনি এই কাজগুলো করেছেন যার ফলে দেশটা তালেবানাইজ হয়ে গেছে। তো আপনি স্পষ্ট এভিডেন্স এনে তারে, যতক্ষণ না আপনি না আনছেন ততক্ষণ এটা বলাটা, আপনি তো রেসপেক্টেড একজন জার্নালিস্ট, আপনি এটা কিভাবে বলেন? জি। এই এই জায়গাগুলোতে বাইরে আপনি কেউ এটা করতে পারে না। এটা হলে তখন পিউনিটিভ মেজারে যেত। সো বলছে না তাহলে আপনি কেন আমার যাচ্ছে না পিউনিটিভ মেজারে? বাংলাদেশে পিউনিটিভ মেজার, বাংলাদেশে কোন সাংবাদিকের এগেনস্টে কোনো কেস দিয়ে কোনোদিন কোনো পিউনিটিভ মেজার হয়েছে দেখেছেন? কোন ডিফর্মেশন হয়েছে? আমি 500 কোটি টাকার আমি ডিফর্মেশন চেতে পারি, একটা টাকাও পাওয়া যায় না। পাওয়া কিন্তু যাক বা আমার না মনে যাক, হয় মামলা চললে মামলাও তো চলতে পারে, মানে ব্যবস্থা নেওয়ার। এই মামলা বাংলাদেশের 54 বছরের হিস্ট্রিতে ডিফর্মেশনের কেস কোথাও যায় না, এটা হয় না। ফলে সাংবাদিকরা বাংলাদেশের ভালো মতো যার এগেনস্টে যা ইচ্ছা লিখতে পারেন, এটা হয় না। আমার বিরুদ্ধে যদি আজকে একজন বলে ফেলেন যে শফিকুল আলম এই কাজ করেছে, এই আকাম কুকাম করেছে কোনো এভিডেন্স ছাড়াই এবং না জেনে, এর বিরুদ্ধে আমার কিছু বলার নাই। এবং আমি আমি এইরকম অনলাইনে আমার নামে অনেকে মিথ্যা কথা লিখেছেন, আমি কি বলবো? আমি যে কি তাকে নিয়ে যাব? আমাকে যদি কালকে বলে যে শফিকুল আলম এই, শফিকুল আলম এই, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন এই, তার এটাই, এর বিরুদ্ধে আপনি আমেরিকা বা ব্রিটেনে যেই ধরনের ব্যবস্থা নেওয়া যায়, এইখানে কি এটা নেওয়া যায়? আপনি বাংলাদেশের সরকারি কর্মচারী, মানে সরকারি আমেরিকার কথা যারা বলছেন, আছেন, এখানে তো অনেক পাবলিক ফিগারদেরকে নিয়ে এমন অনেক কথা বলা যায় যেটি আসলে আমরা আমরা কিন্তু আবার আপনি অনেকের, আপনি যদি যার যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি পিউনিটিভ মেজারও দিতে হয়। আপনি, আপনার জানা আছে কিনা পিটার থিল, পিটার থিল খুব নাম করা ইনভেস্টর, টেকে ইনভেস্ট করেন উনি। পিটার থিল নিয়ে একটা নিউজ পেপার ওয়েবসাইট খুব নাম করা ইউএসএ, গকার না কি জন্য, তারা একটা রিপোর্ট করেছিল তার সেক্সুয়ালিটি নিয়ে। সে তাদেরকে কেস করে ওই পত্রিকা বন্ধ করে দিচ্ছে, এত ফাইন হয়েছে, ওই পত্রিকা ব্যাংক্রাফট হয়ে গেছে। তো এগুলো আমাদের এখানে কি এটা সম্ভব? আমাদের এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন একজনের এগেনস্টে, এবং আপনার তখন সরিও বলতে হয় না। এই কালচারটা এখানে একটা, সবাই দেখে যে জার্নালিস্টরাই ভিকটিম, কিন্তু ব্যাড জার্নালিজমের কারণে যে হাজার হাজার মানুষ ভিকটিম হচ্ছে সেটা কেউ দেখে না। আপনার নামে একটা অপপ্রচার চালিয়ে দিবে, ও উনি তো এইরকম, উনি তো এইটা করছেন।
কিন্তু এখানে স্বৈরাচারের খুব দোষর ইজি। বললে তো ঠিকই তাদেরকে নানান রকম মামলায় গ্রেপ্তার করে ফেলা যাচ্ছে বা কারাগারে রাখা না যাচ্ছে। না, এটা কারো বিরুদ্ধে আমরা আবারও বলছি এভিডেন্স ছাড়া কিছু হচ্ছে না, সরি। ধরেন এই যে যারা সাংবাদিকরা যারা আসলেই আওয়ামী লীগ আমলে নানান রকম তেলবাজি করতে প্রকাশ্যে দেখা যেত, তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা বা হত্যা মামলা দিয়ে রাখা হচ্ছে, কি এমন এভিডেন্স সেখানে দেওয়া হচ্ছে যে তাদের বিরুদ্ধে সেটা কি এখন আমরা করেছি? না না করেন নাই, কিন্তু আপনারা তো মামলা প্রত্যাহার করছেন, 20,000 মামলা প্রত্যাহার করেছেন বলে সেদিনই উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন আপনার সামনেই। কিন্তু এই মামলাগুলো তো এই সময় হলো এদের অনেকগুলো মামলা প্রত্যাহার হয়েছে, আপনি একটু ভালো মতো খবর নিয়েন। মানে এটা নিয়ে আমরা এটা আলাদা একটা এই সিআরপিসি তে আমরা এটা আলাদা একটা বিধান এনে সাংবাদিকদের বিরুদ্ধে, একটা আপনি নিজেও সাংবাদিক, চেনা জানা আপনারও আছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়েছে। কিছু কিছু প্রত্যাহার হয়েছে, আপনি একটু খবর নেন। এইটা একটা ফাস্ট ট্র্যাক করা হয়েছে, অনেকের বিরুদ্ধে যার এগেইনস্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে না তাকে ড্রপ করা হয়েছে সেই মামলা থেকে। জি, কিন্তু আমি আসলে খবর নিয়ে এটি পাচ্ছি না, এই জন্যই আপনার সাহায্য চাচ্ছিলাম যে আপনি কি আমাকে বলতে পারেন যে কারো কেউ মুক্ত হয়েছেন? এখন আমি তো আমি চিফ অ্যাডভাইজার অফিসকে রিপ্রেজেন্ট করি, উনাকে চিফ অ্যাডভাইজারকে রিপ্রেজেন্ট করি। আপনি আপনি সব ল মিনিস্ট্রি বা পিএ মিনিস্ট্রির প্রত্যেকটা টাইনি বিষয়ও তো আমার জানার কথা না। তারপরে আমি আপনি নেক্সট টাইম যদি আসি তখন এই কোশ্চেনটা রেখেন, আমি একদম বিস্তারিত আপনাকে বলতে পারবো। যেমন আমি আমার সাংবাদিক বন্ধু বা কলিগ যাদের সাথে কথা বলেছি, এমন অনেকের নাম আছে যারা মানে বাদী জানেন না যে তিনি আসলে তিনি কে এটাও জানেন না, কিন্তু তার নামটি মামলায় দেওয়া হয়েছে, কিন্তু এবং তিনি মামলার আসামি হিসেবেই রয়ে গেছেন। কেউ কেউ গ্রেপ্তার হয়ে আছেন, তাদের ব্যাপারে জানি না, গ্রেপ্তার যারা হন নাই তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি, এবং তারা তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগও করেছেন কিন্তু সমাধান পান নাই। আনফরচুনেটলি এটা হয়েছে না, এটা না সমাধানের জন্য যেটা করা হয়েছে, কারণ একটা কেস হয়ে গেলে তখন পুলিশ আর এটাকে উইথড্র করতে পারে না। কেসটা উইথড্র করবেন যিনি কেস দিয়েছেন তিনি উইথড্র করবেন, এবং তার উইথড্র প্রসেসটাও একটু লেংদি। উনি এসে পুলিশকে জানাবেন, তারপরে উনি যে আবার কোর্টে যে তাকে বলবেন, কোর্টে বলবেন যে আমার এই কেসটা আমি উইথড্র করব, উনি ওই এখানে তার পাশে লয়ার তাকে সাহায্য করবেন, করার পরে উনি এটা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে তারপরে কোর্টে কারো নাম উইথড্র করবেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইয়ের সময় অনেকগুলো আমরা এই রিপোর্টগুলো সেই যে গত বছর 2024 সালের থেকে আমরা এই শেষের দিকে থেকে এই কেসগুলো হয়েছে, অনেকগুলো অনেকের নামে ইয়ে হয়েছে। তো আমরা যেটা হয়েছে যে ওনারা আসলে ইনভলভ কিনা সেই বিষয়ে একটা লতে কিছু চেঞ্জ এনে এই এই ইনভেস্টিগেশনটাকে দ্রুত করা হচ্ছে, এবং এর ফলে যেটা হয়েছে যে অনেকের নাম বেশ কিছু নাম ড্রপ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা যারা নামে এসছে তাদের দুই একজন ছাড়া বেশিরভাগই কারো কোনো তাকে অন্তত পুলিশি হ্যারাসমেন্ট হয়নি, আমি এটুকু বলতে পারি। জি, হ্যারেস তো হয়নি, পুলিশি হ্যারাসমেন্টও কিন্তু তাদেরকে অনেকে করা হয়েছে। গ্রেপ্তার হয়ে সেই মানে শুরু থেকেই এখনো পর্যন্ত অনেকে কারাগারেই গ্রেপ্তার আছেন। হননি, গ্রেপ্তার হয়েছেন 4-5 জন, এটা জি, সেই চার অনেকে পাঁচ গ্রেপ্তার জনের হননি ব্যাপারে, সেই এটা 4-5 জনের ব্যাপারে সেই 4-5 জনের বিষয়ে তো কেস আছে, কেসগুলো হচ্ছে চলতেছে। জি, কিন্তু ওই যে আপনি বারবার যে এভিডেন্সের কথা বলছেন, কংক্রিট এভিডেন্স, সেগুলো কি আসলে চাই 5 জনের ভিতরে? সেইটা পুলিশ আপনাদেরকে বলতে হয়, পুলিশ যদি এভিডেন্স না থাকে তাহলে তো তারা কেস পার্সিউ করতো না। জি, সেটাই পুলিশ আসলে। দেখছে সেটা, এবং ইভেনচুয়ালি কোর্ট ডিসিশন নিবে যে এটা এর এগেইনস্টে কোনো প্রাইম অফিস এভিডেন্স আছে কিনা। জি, মানে কার জামিন হবে আর কার হবে না সেটি যে পুরোপুরি আদালতের উপর নির্ভর করে না, সেটি আদালতে যারা স্বনামধন্য আইনজীবী আছেন, যে ব্যারিস্টার সারা হোসেনের মতো আরও যারা আছেন, তারাও আসলে এটি বলছে, যেটি আসলে কলকাঠিটা অন্য কোথাও থেকে নড়ে। আপনি আওয়ামী লীগের যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদের সাথে কথা বলেন, তারা বেশিরভাগই অনেকে হাজার হাজার তারা আবার ছাড়াও পেয়েছেন। তো তাহলে যদি তাদের যদি ইয়েই না হতো, কি যেন বেইলি না হতো, তাহলে ছাড়া পেলেন কিভাবে? জি, যারা ছাড়া পাচ্ছেন না তাদেরটাও জানতে চাচ্ছি যে তাদের প্রতি কী এমন কংক্রিট এভিডেন্স হলো, হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি তারা হয়ে আদালতে আছেন, জামিনও হচ্ছে না। একদম শেষের দিকে আপনার কাছে প্রশ্ন করি, আপনি অনেক সময় আমাকে দিচ্ছেন, অনেক কৃতজ্ঞতা জানিয়ে, আর একটু শেষের দিকে আপনার কাছে প্রশ্ন করি যে আপনি আসলে প্রায় শেষ, আর কদিন? আপনি বলছেন 25 দিন আছে আপনাদের এই পুরো টার্মকে, আপনি আসলে যদি বলি কত নাম্বার দেবেন 1 থেকে 10-এর মধ্যে, বা কত শতাংশ আপনারা সফল বলে মনে করেন? আমি আমি যদি নাম্বার দিতে বল আমি তো 100-তে 100ই দিতে চাই, বাট আমি বলবো যে 90 আমার মনে হয় ফেয়ার ফেয়ার নাম্বার। আর আমি মনে করি যে এই গভর্নমেন্ট যে চ্যালেঞ্জের
কে সামনে নিয়ে এসছিল, সেই চ্যালেঞ্জকে অনেকখানি তারা উতরাতে পেরেছে, এবং আমি বললাম দে ডিড এ ভেরি গুড জব। এই গভর্নমেন্ট যে কাজটা করেছে, এবং অনেক হয় কি যে আপনি এখন একটা কাজের আপনি ইম্প্যাক্টটা বুঝবেন না, এটা অনেক পরে যে বোঝা যায়, তখন মনে হয় যে না, এই গভর্নমেন্ট তো ভালো কাজ করেছে। আমরা এই গভর্নমেন্টের বড় একটা চ্যালেঞ্জ ছিল এই ব্রোকেন একটা ইকোনমিকে ঠিক করা, এটা ঠিক করা হয়েছে। এদের একটা বড় কাজ ছিল হিউম্যান রাইটস এ যতগুলো ভায়োলেশন হচ্ছে, যে অ্যাবিউজ গুলো হচ্ছিল, সেগুলোকে দূরে সরিয়ে নতুন ভাবে দেশে একটা হিউম্যান রাইটস এর পথ ঠিক করা, যাতে প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড হয়, সেটা তারা করেছেন। এই গভর্নমেন্টের একটা বড় কাজ ছিল জুলাই আগস্ট বা তার আগে হাসিনার সময় যেই ধরনের ম্যাসিভ হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে, তার একটা অ্যাকাউন্টেবিলিটি আনা, তার একটা বিচার কাজে নিয়ে আসা, সেটা করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এর একটা বড় কাজ ছিল রিফর্ম করা। আমরা যেই ধরনের আগের গভর্নমেন্ট গুলো যেভাবে, বিশেষ করে শেখ হাসিনার গভর্নমেন্ট যেই পরিমাণ আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে তার নিজের পার্সোনাল কাজে ইউজ করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিলেন, স্বৈরাচার কায়েম করেছিলেন, সেইটার থেকে এই জায়গাটাকে, এই অপশাসনকে দূর করে নতুন একটা রিফর্মের জায়গা তৈরি করা, যেখানে মানুষ সুশাসন পাবে, মানুষ তাদের ইচ্ছা মতো তাদের পাওয়ারটা থাকবে নতুন গভর্নমেন্টকে চেঞ্জ করার, এবং কিন্তু এত ডেমোক্রেসি কিছু করে আপনি 90% বা 90 এগুলো কাজ করা, সেইটা করেছে। এবং শেষে লাস্ট একটা কাজ ছিল তার ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা, এবং দেশের ইলেকশনের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা, সেটাও করেছে। জি, যার কারণে আপনি 90% সফল বলে মনে করছেন। কিন্তু তারপরেও মানে আমরা তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুনেছিলাম যে দেশে বিদেশে নজির সৃষ্টি করবে বাংলাদেশ, প্রেরণা যোগাবে বাংলাদেশ। কিন্তু নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছেন বাংলাদেশ হতে দিতে চায় না নেপালকে, যেখানে এমনকি সেই ফ্যাসিস্ট আমলেও, শেখ হাসিনার আমলেও বলছি, যে তখন ইমরান খানের সেই একটা খবর ডয়চে ভেলেতে এখনও দেখলাম, এটা খোঁজ করতে করতে দেখে ফেললাম, যে তখন ইমরান খান বলছিলেন যে পাকিস্তানকে সুইডেন বানাবেন। তখন উপস্থিত অতিথি বলছেন সুইডেন না, বাংলাদেশ বানিয়ে দেন, 5 না 10 বছর নেন, তবু বাংলাদেশ বানিয়ে দেন, আপনাদের সারা জীবন ভক্ত থাকবো, এরকম কথা বলছেন। মানে তখনও এরকম কথা বলতেন, কিন্তু এখন নেপালের মতো দেশ, তারা বলছে বাংলাদেশ হতে দিতে চায় না। আমি জানি না উনি কি ইনফরমেশনের বেসিসে এই কথা বলেছেন। উনি যদি ইন্ডিয়ান নিউজ পেপার নিয়মিত পড়ে থাকেন, হয়তোবা সেটা পড়ে থেকে উনি এই ধরনের কথা বলতে পারেন। বাট আমরা মনে করি আমাদের অবস্থা, হিউম্যান রাইটস অবস্থা খুব ভালো। এগুলো উনি ওনার ইভেন যিনি ফরেন মিনিস্টার এসেছিলেন, এসে আমাদের কি যেন, আমরা যে পোস্টাল ব্যালটের চালু করেছি, ওনারা বলছেন এটা খুব তারা নিবিড়ভাবে অবজারভেশন করছেন, তারা আরো প্রেস করে গেলেন। আমি জানি না উনি কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছেন, বাট বাংলাদেশ লাস্ট 18 মান্থস ডিড এন এক্সাম্পলারি জব। এবং যারা ফরেন ডিগনিটারি যারা আসছেন, তারা এসে যখন চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেন, তারা পাবলিকলি কথাটা বলেন। কিন্তু আপনাদের উপদেষ্টাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলছেন যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এরকম বলাই যায়, কিন্তু তিনি স্বীকার করছেন যে ব্যর্থতার জায়গা, আসলে নতুন বন্দোবস্তের যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেটি করতে পারেন নাই। জনগণের মধ্যে তিনি হতাশা দেখতে পান, আস্থাহীনতা দেখতে পান। মানে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত মানে সেই ব্যক্তি, অন্যতম গুরুত্বপূর্ণ, তিনি এরকম কথা বলছেন। না, আমি ওনার পুরো এটা পড়ি নাই, উনি কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছেন আমি জানি না। বাট আমি যেটা এই চিফ অ্যাডভাইজারের সাথে কাজ করে আমরা যেটা দেখছি, আর আমার আগে গভর্নমেন্ট, আমি জার্নালিজম করেছি 30 বছর, প্রত্যেকটা গভর্নমেন্টকে আমি 30 বছরের প্রত্যেকটা গভর্নমেন্টকে আমি কভার করেছি। আমি বলবো যে এরা যে এই গভর্নমেন্ট যে কাজটা করেছে এবং যে চ্যালেঞ্জের মধ্যে এসে এই যে কাজগুলো করেছে, এইরকম অতুলনীয় কাজ। এটা খুবই টাফ একটা, আপনার ব্যুরোক্রেসি, একটা ব্রোকেন ব্যুরোক্রেসি। আপনার পুলিশের আপনার কোন রকমের কোনো আস্থা ছিল না যখন আমরা আসি, তাদের কনফিডেন্সের অভাব ছিল। এবং আপনি বাংলাদেশের যে ইকোনমির যে করুণ দশায় রেখে গিয়েছিল, সেইখান থেকে এই দেশকে তুলে এনে এই একটা রেসপেক্টের জায়গায় আনা, পিস অ্যান্ড স্টেবিলিটি রেস্টোর করা। আপনি ধরেন জুলাই আগস্টের পরে যদি এক ধরনের হানাহানি হতো, এ ওকে মারছে, ও ওকে মারছে, সেটা তো হয় নাই। এই দেশে আমরা তো এক ধরনের পিস অ্যান্ড স্টেবিলিটি হয়েছে, তো মবের ঘটনা অনেক ঘটেছে, মানে সেটা আনপ্রেসিডেন্টেড মবের ছিল। ঘটনা বাংলাদেশের হিস্টোরিক্যালি অনেক জায়গায় হয়েছে।
আপনি মবের ঘটনা যদি আপনি বলেন, আপনি আপনি তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্ক টাইমসের 1972 14-15 মার্চের আপনি রিপোর্ট দেখেন খুলনায়, সেখানে বিহারিদেরকে কচুকাটা করা হয়েছে, ওদের রিপোর্ট অনুযায়ী 1000 বিহারিকে মারা হয়েছে সেই 1972। রিপোর্টটার উপরে আপনি ভরসা করছেন, আর বর্তমানে যে রিপোর্টগুলো আসছে সেগুলোর উপর আমি কেন না? আমি মবের ঘটনা আপনি দেখেন, শেখ হাসিনা লগি বইটা দিয়ে এনে নিজে মব তৈরি করে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছেন। হুম, মব এগুলো হয় না? এগুলো কি মব ছিল না? নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে তো এটি আসলে আমরা আমাদের সাধ্যাতিক চেষ্টা করেছি যাতে জি। মবকে কন্ট্রোল করা যায়, এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে অভিযোগ এরকম যে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। আপনি বলছিলেন আপনার জার্নালিজমের অভিজ্ঞতা এবং সরকারের এটা আবার আপনি, এটা অ্যাবসুলেট মিথ্যা কথা, কোনো পৃষ্ঠপোষকতা করা হয়নি। যারা এটা বলছেন তারা চিপ একটা কিছু ভিউ কামানোর জন্য এই সমস্ত কথা বলছেন। আচ্ছা, আপনি আসলে দীর্ঘ জার্নালিজমের অভিজ্ঞতা থেকে বলছিলেন এবং সরকারের থেকেও আপনি অভিজ্ঞতা বলছেন। এই দুটো লেন্স কি আসলে ভিন্ন? কারণ এখন যারা জার্নালিজম করছেন তারা এরকম সমালোচনা করছেন, কিন্তু সরকারি থেকে আপনি যেই লেন্সে দেখছেন বা বলছেন সেটি অন্যরকম শোনাচ্ছে। আবার আগেও যারা সরকারে থাকতো তাদের লেন্স ভিন্ন ছিল, জার্নালিজম যারা করতেন বা যারা মানে মানবাধিকার সংস্থাগুলো তাদের লেন্সটা মনে হতো ভিন্ন। আসলে দুটো লেন্সেই কি সমস্যা, মানে ভিন্নতা আছে? না না না, লেন্সের সমস্যা নাই, এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ আপনি কিভাবে, আপনি একটা যেটা হচ্ছে যে আমরা যারা বাইরে থাকি, যারা গভর্নমেন্ট কিভাবে অপারেট করে এটা অনেক হুম, ক্ষেত্রে জানি না। গভর্নমেন্ট যখন একটা ডিসিশন নেয় তখন অন্তত 100টা ভাবনা থেকে সে ডিসিশন নিতে পারে। আপনি যখন আপনি ধরেন একটা আরবান সেকুলার প্রোগ্রেসিভ লিবারেল একটা মানুষ, আপনি তো আপনি গভর্নমেন্টকে যখন একটা জিনিস চাচ্ছেন, আপনি আপনার ওই আর্থসামাজিক অবস্থা থেকে আপনি গভর্নমেন্টে চাচ্ছেন, গভর্নমেন্ট এটা কেন করে না, এটা করা উচিত। কিন্তু গভর্নমেন্টকে আপনি তো সবসময় তো গভর্নমেন্ট ওই কাজটা করতে পারে না, এই জন্য পারে না, তো গভর্নমেন্টের পুরো সবার চিন্তাটা করতে হয়, সব ধরনের মানুষের কথা চিন্তা করতে হয়। ওই সব ধরনের মানুষের কথা চিন্তা করতে গেলে তখন 100টা চিন্তা তার মাথায় আসে, 100টা চিন্তার মাধ্যমে সে তখন বেস্ট পসিবল আউটকাম কি হবে সেটা চিন্তা করে, যেটা লিগালি ঠিক আছে, মানুষজনও হ্যাপি হবে, এইটা তখন ওইটা করতে গিয়ে হয় কি যে কিছু কিছু লোক তখন আনহ্যাপি হন, হ্যাঁ গভর্নমেন্ট এটা ঠিক করলো, এটা ঠিক করেনি, এই বিষয়টা। এখন আপনি যদি গভর্নমেন্টের কাজগুলো খুব নিবিড় ভাবে না পর্যবেক্ষণ করেন, সেক্ষেত্রে অনেক কিছু জানা যায় না। জি। আর এই গভর্নমেন্ট তো খুব ট্রান্সপারেন্ট ছিল অল থ্রু, এটা যে হাসিনার গভর্নমেন্টের ধারে কাছে না, তারা যা করেছে সবই গোপনে করেছে, এক উপরে দিয়ে বলছে যে হ্যাঁ আমরা অনেক ভালো কাজ করছি, সাংবাদিকরা মিথ্যা কথা বলে, ভিতরে ভিতরে তারা গুম করাচ্ছেন হাজার হাজার মানুষকে, ভিতরে ভিতরে তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন। হুম, এখন এসে আমরা দেখছি যে নন পারফর্মিং লোন, আপনার টোটাল ডিফল্টের সংখ্যা পার্সেন্টেজ 36%, ওয়ার্ল্ডের ওয়ান হুম, অফ দ্য হাইয়েস্ট। এটা কে করেছে? হাসিনা করে গেছে। জি। তো এই মানে জিনিসগুলো তো তখন এগুলো আসতেই জি, দেয়নি, জি। তারা তাদের মতো মিনিমাম ট্রান্সপারেন্সি রাখে না। আর আমাদের ক্ষেত্রে আমরা বলবো 100% জি, জি। এটি ট্রান্সপারেন্সি। তো আসলে গণ অভ্যুত্থানের আগের অবস্থাটা যেরকম সেটি তো একটা নজিরবিহীন অবস্থা। কিন্তু সেটি বাদ দিয়েও যদি বলি, বরাবরই আগের গভর্নমেন্টের কি ত্রুটি বিচ্যুতি ছিল সেটি পরের গভর্নমেন্ট আসলেই মানে সেটি বের হয়। ওই সময় সবাই তো খুব ভালোই দেখতে পান যে অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম, এখনই হুম, করতে পারেন, আমরা কারো মুখ বন্ধ করছি না, কোন জি, সাংবাদিককে বলছি না যে না আপনি এই রিপোর্টটা জি। করবেন না। কিন্তু সেটি আসলে মোস্ট বিশ্বাসযোগ্যতা ওয়েলকাম, আপনি পাবে এখনই কিনা করেন, বা আপনারা অ্যাকসেপ্ট আমাদের করবেন না নিয়ে রিজেক্ট করতে করবেন। পারেন, আমাদের গভর্নমেন্ট নিয়ে করতে পারেন, মোস্ট ওয়েলকাম। জি, কিন্তু তখন আবার অবশ্য অনুসন্ধান না। যাই হোক, আমি এই প্রসঙ্গেই শেষ করি। অনেকক্ষণ কথা বলছি। একটা খুব হালকা বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চেয়ে শেষ করি যে আপনি অনেক আলোচিত এবং সমালোচনাও হয়। আপনি নিজেও বলছিলেন যে অনেক রকম কথা হয়। আপনাকে নিয়ে আপনি নিজে শুনেছেন সবচেয়ে প্রশংসা বা আপনার ভালো লেগেছে কোন বিষয়টা? আর আপনার কাছে কি মনে হয়েছে আপনি খুব খারাপ রকমের সমালোচনা কি শুনেছেন? আমি খারাপ সমালোচনা তো করবেই, পাবলিক অফিস যেই হোল্ড করে তাকে খারাপ সমালোচনা করবেই, হুম, দিস ইজ দ্য কেস। কিন্তু ভালো যেটা হচ্ছে যে আমি প্রচুর ট্রাভেল করি উইদিন বাংলাদেশে, তো এখানে গেলে আমি দেখেছি যে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েটই করেন, আসেন, কেউ সেলফি তুলেন, কেউ কথা বলেন, ভাই আপনার ওইটা ভালো লেগেছে, এই ধরনের কথা বলেন, খারাপ লাগে না। পাবলিক অ্যাপ্রিসিয়েশন তো খারাপ লাগার কথা না। আর খারাপ লাগার নাই, তেমন কিছু নাই। কারণ আমি যেই জবটা করি, যে ধরনের কথা বলি, সেই কথা তো সবাইকে মুগ্ধ করবে না, হুম, সবাইকে তো সবার কানে খুব সুন্দর শোনাবে না। তো যে ফলে অনেকে বলে যে এই শফিক এটা কি বলে, বা এটা এই
এটা কি বলে, এই ধরনের কথা অনেকে তো, বা আমার যেটা হয়েছে যে ফেসবুকে আমি আগে যেই পরিমাণ লেখালেখি করতাম সেটা নিয়ে আমার অনেক বন্ধু ছিল, অনেকে না ওর সাথে বন্ধুত্ব রাখা যাবে, অনেকে আমার ফ্রেন্ডশিপ হয়তো বা কাট করছেন, করে হয়তো ফলো করছেন। এই দিস ইজ পার্ট অফ লাইফ। বাট দিন শেষে আমি চেষ্টাটা করছি, আমি কি ভালো করার চেষ্টা করছি কিনা, আমি কি আমার ইয়েতে সন্তুষ্ট কিনা, আমি মনে করি হোয়াট আই হ্যাভ ডান ইজ ফাইন। উপদেষ্টা আসিফ নজরুল যেমন বলছেন যে তার আসলে দুঃখ লাগে, মানে সমালোচনা অনেক হয়, ভালো কাজ দেখে না, দুঃখ লাগে। তিনি বলছেন যে সাইবার বুলিং এর শিকার তিনি বুঝি সবচেয়ে বেশি হয়েছেন, তিনি এমনটি বলছেন। তার একটা দুঃখের বা কষ্টের কারণ আছে, আপনার এরকম কোনো দুঃখের কষ্টের কারণ নেই? কারণ আপনাকে নিয়ে অনেকগুলো টার্ম, জি, অনেকগুলো টার্ম শুনি, বিশেষ করে একটা তো খুব শোনা যায়, শুনতে খারাপ লাগে, ডাস্টবিন শফিক বলে অনেকে আপনাকে, মানে আপনি এসব শুনলে কি না, খারাপ লাগে? ডাস্টবিন বলার কারণটা হচ্ছে যে শেখ হাসিনার যে একটা ওয়েস্ট ডাস্টবিন, সেখানে আমি একটা ময়লা ফেলেছিলাম। শেখ হাসিনাকে নিয়ে ডাস্টবিন করা হয়েছে, সেখানে আমি ময়লা ফেলেছিলাম, ফলে আওয়ামী লীগের লোকগুলো এগুলো নিয়ে বলে। মানে আওয়ামী লীগের লোকগুলো এগুলো তো বলে, তারা তো দেখেন এই 18 মাসে মিনিমাম তাদের অনুতপ্ত নাই, তো তারা তো এক ধরনের ডিনায়ালে আছেন। আপনি যদি ডিনায়ালে থাকেন, অনেক কাজ আপনি করেন, এই ডিনায়ালটা খুব বাজে জিনিস। আচ্ছা, নিজেকে আয়নার সামনে মেলে ধরতে হয় যে আমার কি করলাম। আর হাসিনা তো ডাস্টবিন তো খুব, আমি যে কাজটা করেছি খুব ক্ষুদ্র কাজ, আরো বড় কাজ করা উচিত ছিল। তাকে নিয়ে একটা বড় ঘৃণা স্তম্ভ তৈরি করে এখানে ঘৃণা প্রকাশ করা উচিত। সে যেই ধরনের আপনি যে বললেন যে আসলে ডিনায়াল বা তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা, সেটি আপনি ওই আল জাজিরাটাতেও বলছেন। যদি আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু এটা বলাতে আবার একটু মনে পড়লো, দুঃখিত, যে তাদের আপনি সম্ভবত আজকেও বা গতকালও বলেছেন যে তাদের হয়তো কেউ বলছে না ওদের সুযোগ দেন, এবং আপনি আল জাজিরাতেও বলেছেন তাদের বিন্দুমাত্র রিমোটস নাই। কিন্তু ধরেন আন্তর্জাতিক মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে যখন শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন, তখন তিনি একটা জায়গায় বলছেন আলটিমেট রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করে নিচ্ছেন, বা সাউথ চায়না মর্নিং পোস্টে তিনি বলছেন যে তিনি রিগ্রেট করছেন যে আননেসেসারি ব্লাডশেড বলছেন তিনি, তার কারণে তিনি রিগ্রেট করছেন। এই বিষয়গুলো বেশ কিছুতে বলেছেন। আপনারা কি এই কথাগুলোকে আমলে নেন? না, এটা উনি আপনি খুব ঘুরায় পেঁচে ইংলিশে লিখছেন, এটা তো রিটেন স্টেটমেন্ট, রিটেন হয়ে কেউ ওনার হয়ে লিখে দিয়েছে, তো ওইভাবে লিখেছে। উনি ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিচ্ছেন না এখন। যে কাজগুলো উনি করেছেন, ওনার লোকগুলো করেছে, হ্যাঁ, যারা গুম হয়েছে কারো অর্ডারে তো হয়েছে, এবং আমরা দেখছি যে এই অর্ডার গুলো উনি বা ওনার সিকিউরিটি অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার তারেক সিদ্দিকী বা আসাদুজ্জামান খান কামাল করেছেন, এরা করেছেন। তো উনি তো এগুলোর ব্যাপারে একটা ডাইরেক্ট রেসপন্সিবিলিটি কি নিচ্ছেন যে না এগুলো হয়েছে আমার সময়, আমি এটার জন্য সরি, ডাইরেক্ট তো কোনো কথা বলছেন না। উনি ঘুরিয়ে পেঁচে লিগাল ওয়েতে উনি কথা বলতে চাচ্ছেন, সেটা মানুষ নিবে না। আপনি ভুল করলে সরাসরি বলেন, একদম যদি সরি বলে তাহলে আপনারা নেবেন। পার্টির লিডাররা ইনভলভ ছিল, উনার পার্টির। আপনি যে, আমি কালকে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে উনার ওইখানে সবাই বলছে যে উনার পার্টির লিডাররা এসে খুনাখুনিতে ছিলেন। তো এইগুলো তো সবাই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনের এইটা গল্প। আপনি যদি এসে বাংলাদেশটা ঘুরেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সবার কাছে একই গল্প। হ্যাঁ, তো ওই লোকগুলো তো কেউ বলছে যে না আমরা ভুল করেছি, আমাদের ধরুন জাস্ট হাইপোথেটিক্যালি জিজ্ঞাসা করছি, ধরুন যদি তারা বলে আমরা সরি, তাহলে কি হবে? তাহলে কি রিকনসিলিয়েশন হবে বা তারা স্বাভাবিক রাজনীতি করবে? সরি বলার পরে তো আপনি এগোয়, একটা জিনিস এগোয় কখন? সরি বলার পর। তখন মানুষ দেখে আপনার সরি, আপনি যে সরি হচ্ছেন এটা আপনি কতটুকু সিনসিয়ার, তারপরে তো এগোয়। আপনি যদি কিছু নাই বলেন, আপনি কি জানেন, তাহলে আপনি কিভাবে আপনাকে ভাবেন যে কিভাবে আপনার মেইন স্ট্রিম সোসাইটি আপনাকে একসেপ্ট করে নিবে? জামাতে ইসলামীকে যেভাবে একসেপ্ট করলো সেভাবে একসেপ্ট করা সম্ভব না। সেটা তো আপনি আরো আগের বিষয়। আমি জুলাই আর আগস্ট নিয়ে আমি কথা বলছি, হ্যাঁ, সেটা আমার বিষয় না। আমি জুলাই আগস্ট এবং তার পরবর্তী গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি, সেটা নিয়ে আমি কথা বলছি। আপনি সাউথ আফ্রিকায় দেখেন কি হয়েছে, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন। জুলাই আগস্ট রিপ্রেজেন্ট করেন, মুক্তিযুদ্ধ রিপ্রেজেন্টেশন না এই সরকার। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের রিপ্রেজেন্ট করে, বাট এই গভর্নমেন্ট কিসের দ্বারা তৈরি হয়েছে আপনি বলেন? এই গভর্নমেন্ট কারা তৈরি করেছে? এটা তো ওই অভ্যুত্থানের সরকার। আচ্ছা, অনেকটা স্পষ্ট হলো, আর যেগুলো স্পষ্ট হলো না সামনে আসলে হয়তো আপনাদের সাথে কথা বলে আরো স্পষ্ট হবার সুযোগ হবে।